রৌদ্রময় দুপুরে একগুচ্ছ শুভ্র গোলাপ হাতে শাড়ির কুচির ভাঁজগুলো ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। ভার্সিটিতে উৎসব আছে তাই বাইরে এসেছিলাম গোলাপ কিনতে, তখনই আমার বাহুতে কারো স্পর্শ পেলাম। পাশে তাকিয়ে দেখি একটা ছেলে ফোন কানে দিয়ে কথা বলতে বলতে আমার হাত ধরে টেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এতটাই অবাক হয়েছি যে কথা বলতেই ভুলে গেছি। আমি অবাক হয়েছে রয়েছি তার পানে, সে কি অন্য কেউ ভেবে আমায় নিয়ে যাচ্ছে? আমি কি তাকে বলবো যে আমি আপনার চেনা কেউ নই? না থাক, দেখি না আমায় কোথায় নিয়ে যায়। ওপারের যাত্রী থেকে আমাকে এপারের যাত্রী বানিয়ে এবার বুঝি ওনার হুঁশ আসলো। কানে থাকা ফোনটা আলতো হাতে নামিয়ে পিছন ফিরে আমার দিকে তাকিয়েই যেন উনি অনেক বড় রকমের একটা ঝটকা খেলো। শক্ত হাতে আমার বাহু ধরে থাকা ওনার হাতটা আস্তে আস্তে ঢিলে হতে লাগলো। বন্ধ হয়ে থাকা ওনার ঠোঁট দুটি হয়তো আমাকে কিছু বলবে, কিন্তু তার আগেই রাস্তার উপার থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, হেমন্ত, আমি এখানে। এবার বুঝি ছেলেটার দেহে প্রাণ এলো। বড় বড় গাড়িগুলোকে উপেক্ষা করে আবার চলে গেল রাস্তার উপারে। আমাকে যেভাবে ওপার থেকে এপারে যাত্রী বানালো, ঠিক ওনাকেও সেইভাবে অনেক সতর্কভাবে রাস্তার ওপার থেকে এপারে আনলো। এবার বুঝলাম ছেলেটা আমায় কেন এভাবে নিয়ে আসলো। আসলে আমার পরনে থাকা আর দূরে ওই রমণীর পরে থাকা শাড়ি যে একই রকম দেখতে, এই জন্যই বোধহয় ছেলেটা এই ভুলটা করেছে। আমি কেবল অবাক চাহনিতে তাকিয়েছিলাম ছেলেটার দিকে। ওনার নামটা বুঝি হেমন্ত? কারো মিষ্টি কণ্ঠে আমার অবাকের রেশ কাটল। আসলে আমি খুবই দুঃখিত হেমন্ত, আপনাকে আমি ভেবে ভুল করে নিয়ে এসেছে, প্লিজ কিছু মনে করবেন না। আসলে ওনা এমনি বড্ড আনমনা। প্রিয়া, কোথায় কি বলতে হয় জানো না? আমি সামনে এগোলাম, তুমি আসো, আর হ্যাঁ, সাবধানে। আমি এখনো চলে যাওয়া হেমন্তের দিকে তাকিয়ে আছি, তখনই আমার সামনে থাকা অতি মিষ্টি আর সুন্দরী রমণী নিজের ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে আমার পানে তাকিয়ে বলল, আমি দিতিপ্রিয়া, আপনি? জি, আমি মৃণালিনী। বাহ, অনেক সুন্দর তো আপনার নামটা, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার অনেক ছোটই হবেন। জি, আপনার হাজবেন্ড মনে হয় আপনার জন্য অপেক্ষা করছে, দেরি হলে হয়তো আবার রাগ করবে। আমার বলা কথাটা ওনার কর্ণকুহর হতেই উনি শব্দ করে হেসে উঠলেন। কি সুন্দর আর পবিয়ে সেই হাসি! আমার জায়গায় কোনো কবি থাকলে হয়তো এতক্ষণ তার হাসি দেখে একটা প্রেমের কবিতা বানিয়ে ফেলত। আমি কেবল প্রশ্নবোধক চাহনিতে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? মেয়েটি তার ঠোঁটে হাসি বুঝিয়ে রেখেই পুনরায় আমায় বলল, আপনি ভুল ভাবছেন, ও আমার হাজবেন্ড নয়। আসলে আমরা একটা সম্পর্কে আছি, আর কয়েক বছর পরই হয়তো বিয়ে করব, যদি ভগবান চাই আর কি। আচ্ছা, আমি তাহলে আসি। আমি মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে ভাবতে লাগলাম, মেয়েটা ভগবান বলল? তাহলে কি মেয়েটা হিন্দু? কিন্তু হেমন্ত বলে ছেলেটার পোশাক, চাল চলন আর কথা শুনে তো মনে হলো উনি মুসলিম। তাহলে কেমন হলো? যাকগে, যা খুশি হোক তাতে আমার কি, আমি বরং যাই। আজকে সন্ধ্যায় আবার একটা নতুন টিউশনি আছে, সেখানে যেতে হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? হুম। ভালোবাসা 6 দিনের হয়, 6 মাসের হয়, আবার 6 বছরেরও হয়। আর তোমার আমার 3 বছর চলছে। আমি তোমাকে 60 বছর পর্যন্ত চাই। কখনো যদি ছেড়ে চলে যাও আমি খুব এলোমেলো হয়ে যাব, জানো তুমি? তাই বুঝি? তা আজকে মিস্টার হেমন্ত সাহেব হঠাৎ করে কবি হয়ে গেল কেমনে? ঠিক কবি না, তুমি তো নিশোকে কপি করছো আর মাঝখানে নিজের মতো একটা কথা বসায় দিয়েছ। হুমম, ব্যাপার কি? হঠাৎ এত নায়কদের কপি করছো কেন মিস্টার হেমন্ত? মিস ডেন্টিস্ট সাহেবা, আপনি শুধু সারজীবন দাঁতের চিকিৎসাই করবেন, নিজের খেয়ালটাও রাখতে পারো না? সন্ধ্যা হয়ে গেছে, গায়ের চাদরটা ভালো করে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আর আমি কাউকে কখনো কপি করি না, ওই কথাগুলো আমার ভালো লেগেছে তাই বলেছি। এই মিস ডেন্টিস্ট, চলো না আমরা বিয়ে করে ফেলি। তা মিস্টার, আপনার কি মনে হয় একটা বেকার ছেলের কাছে কোনো বাবা তার আদরের মেয়েকে তুলে দিবে? আমার অন্য কোনো মেয়ে চাই না, আমার তো তুমি হলেই হবে। আর কে বলল আমি বেকার? তুরিমি একটা চাকরি করছো তো তাতে হবে না? আর আমিও তো চাকরির পরীক্ষা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই চাকরি পেয়ে যাব।
হুম, আমি জানি তো আমার হেমন্ত একদিন অনেক বড় পদে একটা চাকরি পাবে আর আমি তখন তোমার দাঁতের চিকিৎসা করব, কেননা আই এম এ ডেন্টিস্ট, বুঝলে পাগল। আচ্ছা, আমায় এখন যেতে হবে, আজকে সঞ্জয়কে নতুন টিচার পড়াতে আসার কথা, তুমি বরং এখন বাসায় যাও আর ভালো করে পড়তে বসো, বুঝলে মিস্টার। হুম বুঝলাম, তো কালকে কি দেখা করতে পারবে? কাল হয়তো পারবো না গো, অনেক রোগী আছে, আমি তো বোধহয় চেম্বার থেকে বেরোতেই পারবো না, তুমি প্লিজ রাগ করো না। এই তো ডাক্তারের সাথে প্রেম করলে যা হয় আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার যখন সময় হবে আপনি তখন আমার একটা ফোন দিন, আমি আসবো। ঠিক আছে, এখন যান। শীতের এই সময়টাই আমার পছন্দ হয় না, সারাদিন তো ঠান্ডা পড়েই আর রাত হলে তো আরো বেশি, এটা একটা বড় সমস্যা। আর তার থেকেও বড় সমস্যা হলো সকালের সূর্যি মামাকে ভালো করে দেখতে না দেখতেই চাঁদ মামা এসে রাতের আকাশে উকি দেয়। যাক, শেষমেশ টিউশনটা পেলাম। আর সবথেকে বেশি অবাক হয়েছি যখন দেখলাম আমি যাকে পড়াবো তার বড় বোন তো সেই আপু যার সাথে আজকে সকালে আমার দেখা হলো। নামটা কি যেন? হুম, দিতিপ্রিয়া। আজকের রাস্তাটা একটু বেশিই জনমানবশূন্য শীতের সময়, সেই জন্যই হয়তো সবাই বাড়ি চলে গেছ। আরে সামনে ওটাকে, সেই লোকটা না যে আজকে সকালে অন্য কেউ ভেবে আমায় নিয়ে যাচ্ছিল? হুম, ওনার পিছু পিছুই এটুকু রাস্তা পার হব। চাটা শেষ করে দোকানদারকে চায়ের বিলটা দিয়ে বাড়ির পথে রওনা দিলাম, নয়তো আবার আমার স্কুল টিচার মা রেগে বসে থাকবে। এবারে শীতটা বেশ জাঁকিয়ে পড়ছে, সন্ধ্যা হতে না হতেই কেমন রাস্তাঘাট জনমানবশূন্য হয়ে গেছে। রাতের আকাশের দিকে তাকিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, যদি সাথে প্রিয়া থাকত তাহলে আরও ভালো লাগত। একা একা রবি ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটা গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছিলাম। হাত দুটো জ্যাকেটের পকেটে রেখেছি ঠান্ডার কবল থেকে বাঁচার জন্য। তখনই মনে হলো কেউ আমার পিছু করছে, কেননা পিছনে থাকা মানুষটার ছায়া আমার পাশেই দেখা যাচ্ছে। আমি একটু বিচলিত না হয়ে চলতে চলতেই হঠাৎ পিছন ঘুরে তাকালাম। আমার এহেন কাজে পিছনে থাকা মানুষটা হয়তো একটু বেশিই ভয় পেয়েছে, সেই জন্যই একেবারে বরফের ন্যায় জমে দাঁড়িয়ে পড়েছে। কিছু বলবেন আমায়? কে আপনি? ওনার করা প্রশ্নে আমি ঠিক কি উত্তর দেব সেটাই ভেবেই দিশেহারা হয়ে যাচ্ছি, কেননা আজকে দুপুরেই তো ওনার সাথে আমার দেখা হলো আর এরই মধ্যে ভুলে গেল। এই জন্যই বোধহয় তখন ওই আপুটা বলেছিল এনি বড্ড আনমনা, এখন দেখছি সত্যি। আচ্ছা, উনি এমন কেন? বড্ড কৌতূহল জাগছে ওনার ব্যাপারে। এতটা কৌতূহল জাগা কি আদেও ঠিক? কি হলো, আপনি এভাবে চুপ করে আছেন কেন? কিছু বলুন, আমার পিছু নিয়েছেন কেন এভাবে? আসলে আমি এই রাস্তায় একা যেতে খুবই ভয় পাচ্ছি, আপনি কি আমায় একটু আপনার সাথে চলার অনুমতি দিবেন? আমার আকাশের এক টুকরো সাদা মেঘ আমি তোমার আকাশে পাঠাতে চাই, তারপর তুমি তাতে তোমার আকাশের একটু নীল মেঘ আমার সাদা মেঘে মিশাইও, তারপর এই সব কিছু মিলেই হবে তোমার আমার এক রঙিন সংসার, বুঝেছ মিস ডেন্টিস্ট? হুম বুঝলাম, তো তা এই রাতের বেলায় আবার তোমার কবি হওয়ার স্বাদ জাগলো কেন শুনি? ইদানিং কি চাকরির পরীক্ষা ছেড়ে কবিতা লেখছ নাকি? চাকরিটা আমি পেয়ে গেছি প্রিয়া, শুনছ? এবার আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এবার তুমি ভেজতে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ইস, কবে যে এই গানটা গাইতে পারবো কে জানে। আচ্ছা প্রিয়া, আমি যদি এখন তোমায় বলি যে আমি একা নই, এই মুহূর্তে আমার পাশে আরও একজন আছে এবং সে আমার সাথে সাথে চলছে, আর সে একটা মেয়ে, তুমি কি বিশ্বাস করবে? চাঁদের মতো মুখে জল জল করে হাসিটা নিমিষেই উবে গেল, তবুও নিজের মনে জোর দিয়ে বলল, আমি জানি আমার হেমন্ত কখনোই আমায় ঠকাবে না, এটা আমার ভাবনা নয়, এটা আমার বিশ্বাস। আর এই মুহূর্তে যদি কোনো মেয়ে থাকেও তোমার সাথে তবে সেটা অন্য কারণে, হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে আর আমার হেমন্ত তাকে সাহায্য করছে। বাবা, এত বিশ্বাস আমার উপর? হুম, বিশ্বাস আছে বলেই তো এত ঝড়ঝাপটাকে উপেক্ষা করেও তোমার হাতটা শক্ত করে ধরে আছি। আচ্ছা, উনি কি পাগল? এই অর্ধরাতের বেলা উনি আমার সাথে আছে, সেই কথা আবার উনি ওনার ভালোবাসার মানুষের কাছে বলছে? এবার বুঝি আমার জন্য ওনার সম্পর্কটা ভাঙল। তবে উনি অনেক সুন্দর করে কথা বলে, দেখে অবশ্য বোঝা যায় না যে উনি এত ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে।
বাইরের কারো সাথে হয়তো এমন করে কথা বলে না, শুধু হয়তো ওনার প্রিয় মানুষদের সাথেই এত সুন্দর করে কথা বলে। আচ্ছা, আমি যদি কখনো ওনার প্রিয় মানুষ হই তাহলে কি উনিও আমার সাথে এভাবে কথা বলবে? ছি, এসব আমি কি ভাবছি? আমার মস্তিষ্ক কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি? এসব আমি কেন ভাবছি? আমি কেন ওনার প্রিয় মানুষ হব? আমি তো শুধু ওনার সাময়িক চলার সাথী মায়। এই তো সামনে আর কিছু দূর গেলেই উনি ওনার রাস্তায় আর আমি আমার রাস্তায়, এভাবেই আমাদের পথ চলা শেষ, আর হয়তো কখনোই দেখাও হবে না। আপনার গন্তব্যে হয়তো এসে গেছি, কেননা আমি এখন অন্য পথে যাব। আপনি কি একা যেতে পারবেন নাকি আমি আর একটু এগিয়ে দিয়ে আসব? না না, ঠিক আছে, এখান থেকে বাকি রাস্তাটা আমি একাই চলে যেতে পারবো, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। এতটা পথ আমাকে সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, আমি গেলাম। দুজন দুরাস্তায় চলে গেল। হয়তো এই পর্যন্তই ওদের একসাথে চলার কথা ছিল, আবার হয়তো এখান থেকেই নতুন করে সামনে চলা শুরু হবে। কে বলতে পারে কার ভাগ্যে কি আছে। গোলাকার সূর্যটা মাথার উপর জল জল করছে, সাথে হালকা তাপ ও আছে গরম গরম ভাব, তবে এখন মোটেও গরম নয়। হাতে মোটা ফাইল আর তার মধ্যে আছে কতগুলো সার্টিফিকেট। হাতে থাকা সিগারেটটা ফেলে রিকশায় চেপে বসল হেমন্ত। সামনেই দিতিপ্রিয়া ওর জন্য অপেক্ষা করছে। ওখান থেকে ওকে রিকশায় তুলে নিয়ে ওকে ওর জায়গায় নামিয়ে দিয়ে আবার আমার গন্তব্যে যেতে হবে। আজকেও একটা ইন্টারভিউ আছে। কালোর উপর হালকা লাল আবার হালকা হলুদ রং মিশিয়ে নিপুণ হাতের কারুকাজ করা একটা সুতি শাড়ি গায়ে জড়ানো রমণীটির কমর ছোঁয়া মেঘবরণ চুলগুলি ছেড়ে দেওয়া, বাম হাত দিয়ে মোটা ফাইলটা শক্ত করে ধরে রেখেছে আর ডান হাতে মুঠো ফোনের দিকে ব্যস্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। মাথাটা তুলে সামনে তাকিয়ে কাউকে দেখে মুখশ্রীতে এক চিলতে হাসি ফুটে উঠল। এতক্ষণে সাহেবের আসার সময় হলো, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। হয়েছে আপনার? এবার জলদি করে আপনার আসনটা গ্রহণ করুন, নয়তো পরে দেরি হয়ে গেলে আবার আমায় বকা দিবেন। রিকশা চলছে তার নিজ গতিতে, পাশাপাশি বসে একে অপরকে হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। হঠাৎ করে দিতিপ্রিয়া তার সুন্দর মুখটা কুঁচকে নাকে হাত রেখে বলল, তুমি আবার সিগারেট খেয়েছ হেমন্ত? ও সরি, কি করব বলো, টেনশন হচ্ছিল অনেক তাই একটা খেয়েছি, প্লিজ রাগ করো না। আর খাবো না, প্রমিজ। এই দিয়ে কতবার প্রমিজ করলে? তুমি কেন বুঝো না হেমন্ত? এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়, সবই তো বুঝো, তবুও খাও কেন? তুমি আছো তো আমায় শাসন করার জন্য। আমি যতবার ভুল করব তুমি আমায় তোমার ভালোবাসার মিষ্টি শাসন দিয়ে আমার ভুলগুলোকে শুধরে দিবে। হুমম পেয়েছ, ওই একটা অজুহাত। তুমি ভালো করেই জানো তুমি এভাবে বললে আমি গলে যাব, তাই তুমি এভাবে বলে আমার বকা খাওয়া থেকে বেঁচে যাও। তবে হেমন্ত, তোমার এই অভ্যাসটা কিন্তু খুবই খারাপ। আজ থেকে আর সিগারেট খাবে না। ঠিক আছে, খাবো না, তবে মাঝে মাঝে দুই একটা খাবো। আরে রাগ করো না, এভাবে কি হুট করে অনেক দিনের অভ্যাস বদলানো যায়? তুমি না কখনোই শুধরাবে না। মামা এখানেই দাঁড়ান, আমি এখানেই নামব। নামার আগে হাত দিয়ে হেমন্তর চুলটা ঠিক করে দিয়ে গলার টাইটাও হাত দিয়ে ঠিক করে দিল। ভাড়া আমি দিয়ে দিয়েছি, তোমাকে দিতে হবে না। আর হ্যাঁ, ভালো করে ইন্টারভিউ দিও, ঠিক আছে? ওকে ম্যাম, আপনি এখন যান, আপনার রোগীরা তো আবার আপনার জন্য অপেক্ষা করছে। হেমন্তের কথার উত্তরে দিতিপ্রিয়া একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেল নিজের কর্মক্ষেত্রে। কতটা দেরি হয়ে গেল, আজকে 10টার বেশি বেজে গেছে। প্রথম ক্লাসটা বোধহয় আজকে মিস হয়ে যাবে। এক হাতে ব্যাগ আর এক হাতে শাড়ির কুচি ধরে দ্রুত হেঁটে মেন রোডে এসে দাঁড়ালো মৃণালিনী। একটা রিকশার অপেক্ষায় আছে। দূর থেকে একটা রিকশা দেখতে পেয়ে হাত নাড়িয়ে সেটা থামিয়ে রিকশায় চেপে বসতেই পাশে থাকা মানুষটার দিকে তাকিয়ে রীতিমতো চমকে উঠল মৃণালিনী, কেননা মানুষটা আর কেই নয়, স্বয়ং হেমন্ত। আচ্ছা, উনি কি আজকেও আমায় চিনতে পারেননি? আর ওনার সম্পর্কটা কি ভেঙে গেছে? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশ্ন করার সাধ্য নেই। কিছু পথ চলার পরে মৃণালিনী নাকে হাত দিয়ে মুখটা কুঁচকে নিল, তারপর মুচকি হেসে পাশে থাকা হেমন্তের দিকে তাকিয়ে বলল,
জানেন তো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অভ্যাস, আর মানুষ কিন্তু অভ্যাসের দাস। তবে সেটা ভালো অভ্যাস হলে সেটা তো খুবই ভালো, কিন্তু সেটা যদি খারাপ কোনো অভ্যাস হয় তাহলে সেই অভ্যাসটা ছাড়া খুবই কষ্টকর। তবে যদি ইচ্ছে থাকে তাহলে উপায় একটা না একটা হয়। জি, আপনি কথাগুলো আমায় বলছে? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। আপনি হয়তো আমায় এখনো চিনতে পারেননি, এটাই বলবেন? কথাটা বলার আগে আমিই আপনাকে চিনিয়ে দিচ্ছি, আমিই হলাম সে যাকে আপনি গতরাতে সুস্থ সবল অবস্থায় বাড়ির পাশে পৌঁছে দিয়েছিলেন। ওহ আচ্ছা, আপনি এবার চিনতে পারলাম। তবে ওই কথাগুলো আপনি আমায় কেন বলছিলেন ঠিক বুঝতে পারিনি। আপনি হয়তো বুঝেও না বুঝার ভান করছেন, আবার হয়তো সত্যিই বুঝতে পারেননি। জানেন তো ধূমপান ক্যান্সারের কারণ, এতে মৃত্যু হতে পারে। সবই তো বোঝেন, তবুও কেন অবুঝের মতো কাজ করেন? এবার হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি তখন ওই কথাগুলোর মধ্যে দিয়ে আপনাকে কি বলতে চেয়েছি জানি একদিনে হবে না, তবে চেষ্টা করতে দোষ কোথায়? গোধূলি বিকেল, চারিদিকে গাহিম করা ঠান্ডা বাতাস, গায়ের চাদরটা টেনে ভালোভাবে শরীরে জড়িয়ে নিয়ে কাঁধের ব্যাগটা শক্ত হাতে ধরে দ্রুত হেঁটে সামনের দিকে যেতে লাগল। কয়েকজন রোগী রেখেই চলে আসতে হলো। হেমন্ত ফোন করে বলল জলদি যেন ওর সাথে দেখা করি। জানি না কি জন্য এভাবে ডেকে পাঠালো, আর আজকে তো ওর চাকরির ইন্টারভিউ ছিল, হয়তো চাকরিটা পেয়ে গেছে, সেই জন্য এত জরুরি যেতে বলল আমায়। ওফ, এত দিতে বুঝি ভগবান মুখ তুলে চাইলেন? রেললাইনের পরিত্যক্ত প্ল্যাটফর্ম, চারপাশে আগাছা জন্মে গেছে, নিচে ফ্লোরটাও কেমন ধুলো জমে গেছে। পুরানো প্রায় ক্ষয় যাওয়া মোটা পিলারটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একমনে সিগারেট টেনে যাচ্ছে হেমন্ত। তখনই পিছন থেকে কেউ ওর কাছে আলতো করে হাত রাখল। কি হয়েছে হেমন্ত, হঠাৎ এত জরুরি ডাকলে? কিছু হয়েছে? আচ্ছা বাদ দাও, আজকে না তোমার ইন্টারভিউ ছিল? কি হলো সেখানে? চাকরিটা কি হয়ে গেছে? শেষ টান দিয়ে আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষিয়ে মুখে ভিতর থাকা ধোঁয়াগুলি আকাশের উদ্দেশ্য ছেড়ে দিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে বলল হেমন্ত, না হয়নি। মনের ভিতর থাকা ক্ষীণ আশাটাও ধপ করে নিভে গেল। বাবা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর দিবেই না কেন? বয়সটা তো আর কম হলো না। ভেবেছিলাম হেমন্ত চাকরিটা পেয়ে গেলেই ওকে বলবো বাড়িতে বিয়ের কথা বলতে, কিন্তু সে পথও আর হলো না। এই মুহূর্তে ওকে বিয়ের কথা বলে আর ঘাবড়ে দিতে চাই না। মুচকি হেসে ওকে একপাশ হয়ে জড়িয়ে ধরে বললাম, আরে এত চিন্তা করছো কেন? ভগবান আছেন তো, উনি সব দেখেন। দেখবে উনি ঠিক একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিবে। এখন চলে তো, সন্ধ্যা হতে চলল, বাড়ি যাওয়া যাক। প্লিজ প্রিয়া, কখনো আমায় একা ফেলে যেও না। এভাবেই সারা জীবন আমার পাশে থেকে আমার হাতে হাত রেখে আমায় সাহস দিও। যদি কখনো একা ফেলে চলে যাও তাহলে একদম এলোমেলো হয়ে যাব, পুরোটা অগোছালো হয়ে যাব আমি, আর আমার ভিতর থাকবো না। জানো তো কতটা ভালোবাসি তোমায়। কথা দিচ্ছি এই হাত আমার জীবন থাকতে ছাড়ব না, সারা জীবন তোমার পাশে, তোমার কাছে থাকব। ব্যাস এইটুকুই তো আমার অনেক বড় পাওয়া মিস ডেন্টিস্ট। হেমন্ত প্রিয়ার মুখটা ধরে নিজের দিকে নিয়ে ওর কপালে নিজের শুষ্ক ঠোঁট জোড়া দিয়ে গভীর চুম্বন এঁকে দিল। কালকে আমার স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা নিয়েছিলাম। যেহেতু লকডাউন, স্কুল বন্ধ, তাই এই সময়টাতে একটু ভালো করে পড়াই, আর প্রতি সপ্তাহে ছোটখাটো একটা পরীক্ষা নিই। কালকেও তেমন পরীক্ষা নিয়েছিলাম, আর খাতাগুলো নিয়ে গিয়েছিলাম রাতে। সবকিছু দেখে আজকে আবার নিয়ে এসেছি। স্টুডেন্ট ভালোই, আর ভালো তো হবেই। যার বড় বোন একজন ডাক্তার, তাকে তো ভালো স্টুডেন্ট হতেই হবে। পড়ানো শেষ করে আমি নিজের ব্যাগটা গুছাচ্ছিলাম, আর সঞ্জয় ওর বই খাতাগুলো গুছাচ্ছিল। তখনই ওখানে দিতিপ্রিয়া আপু আসলো। দিদি দেখ, আমি অঙ্কে কত বেশি নাম্বার পেয়েছি। উৎফুল্ল হয়ে খাতাটা নিয়ে নিজের দিদিকে দেখালো সঞ্জয়। বাহ, সত্যি সঞ্জয় তো দেখি অনেক ভালো স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা তুই বাবা মায়ের কাছে যা, আমি একটু কথা বলবো মৃণালিনীর সাথে। ঠিক আছে দিদি, আমি তাহলে গেলাম। মৃণালিনী, চলো আমার রুমে গিয়ে বসি, তোমার বেশি দেরি করাবো না, এমনিতেই রাত হয়ে যাচ্ছে, শুধু কয়েকটা কথা বলেই ছেড়ে দেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চলুন। বসার ঘর পেরিয়ে বাম সাইড দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে সামনেই একটা ঘর। এখানে শুধু একটাই ঘর, আর কোনো ঘর নেই, আর উপরের সিঁড়ি হয়তো ছাদে যাওয়ার।
দরজাটা খুলে রুমে ঢুকতেই কেমন যেন একটা মন মাতানো সুগন্ধ, ঠিক যেন বেলি ফুলের সুবাস। আমি হা করে চারিদিক তাকিয়ে সাজানো গুছানো রুমটা দেখছি, কত সুন্দর করে সাজানো রুম। হঠাৎ একটা জায়গায় গিয়ে আমার চোখ আটকে গেল, খাটে মাথার সাইটে ইয়া বড় একটা ফ্রেমে বাঁধানো হেমন্তবাবুর ছবি। আমি তো অবাক আর মুগ্ধ হয়ে ছবিটা দেখে যাচ্ছি। কি হয়েছে, বসো, এভাবে দাঁড়িয়ে কি দেখছো? আপনার ঘরটা অনেক সুন্দর আপু, কত সুন্দর সাজানো গুছানো রুম। আচ্ছা আপু, আপনার বাসায় কি সবাই জানে আপনাদের সম্পর্কের কথা? কেন বলো তো? না মানে এই যে আপনার রুমে ওনার ছবি এভাবে টাঙ্গিয়ে রেখেছেন, তাই বলছিলাম আর কি। আসলে আমার রুমে প্রয়োজন ছাড়া কেউ আসে না, আর আমি সবসময় রুমের দরজা অফ করে রেখেই রুমে থাকি। মা এতগুলো সিঁড়ি ভেঙে আর আমার রুমে আসে না, নিচে থেকেই ডেকে নেয়। আচ্ছা মৃণালিনী, তোমার বাড়িতে কে কে আছে আর তুমি টিউশনি করো কেন? আসলে আমি টিউশনি করি এমনি নিজের ইচ্ছেতেই, নিজের হাত খরচের জন্য। আব্বু অবশ্য টাকা দেয়, তবু আমি চাই নিজে কিছু করতে, তাই আগে থেকেই চেষ্টা করছি। আর আমার বাড়িতে আব্বু আম্মু আর আমিই আছি। বর্তমানে বড় আপুর বিয়ে হয়ে গেছে। ও শুনে খুশি হলাম। এভাবেই আরও কিছুক্ষণ দুজনে গল্প করল। কথা বলার ফাঁকে ফাঁকে মৃণালিনীর দুটি চোখ না চাইতেও হেমন্তের ছবির দিকে চলে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর মৃণালিনী দিতিপ্রিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। কেন জানি নিজেকে আজ প্রিয়া আপুর মতো সাজাতে ইচ্ছে করছে। আমি ওনার মতোই হব, হবু ওনার মতোই। ওনাকে আমার অনেক ভালো লাগে। আমি ছেলে হয়তো ওনাকেই বিয়ে করতাম। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, শালটা ভালো করে গায়ে জড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি সেই একই রাস্তা দিয়ে। আজকে অবশ্য রাস্তায় মানুষ আর গাড়ি দুটোই আছে, তবুও দুটো চোখ যেন ঘুরে ফিরে একজনকেই খুঁজে চলেছে। আজকেও যদি তার দেখা পেতাম। আচ্ছা, আমি কি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছি? এভাবে অন্য একজনকে নিয়ে ভাবা কি ঠিক হচ্ছে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপুটা আমায় কত স্নেহ করে, আর সেই আমিই কিনা ওনার প্রিয় জিনিসের উপর নজর দিচ্ছি। না না, এটা করা মোটেও ঠিক হচ্ছে না। নিজেকে ৭-৫ বুঝিয়ে বাড়ির পথে হেঁটে যাচ্ছি, তবুও চোখ দুটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই কাউকে দেখে চোখ দুটি সেখানেই থমকে গেল। জানেন তো ধূমপান করা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? আমি তো আজকেই আপনাকে বললাম, এরই মাঝে আপনি ভুলে গেলেন। আচমকা কারো কথায় মুখ থেকে সিগারেটটা নামিয়ে ধোঁয়াগুলি ছেড়ে পাশে তাকিয়ে দেখি সেই মেয়েটা। আপনি? ভাগ্যিস চিনতে পেরেছেন, আমি আরও ভেবেছিলাম চিনতেই পারবেন না। আচ্ছা, আপনি হঠাৎ হঠাৎ এভাবে রাতের বেলা কোথা থেকে উদয় হন? আর আজকে তো রাস্তায় মানুষ, আলো আর গাড়ি সবই আছে, তবুও আমার পাশে কেন? কারণ আমার ভয় লাগছে তাই। মানে হলো আপনার আমার বাড়ি যাওয়ার রাস্তা তো একই পথে, তাই ভাবলাম দুজনে যখন একই পথের পথিক তখন একসাথেই যায়, তাহলে আমার ভয়ও লাগবে না, আর রাস্তাটাও জলদি করে শেষ হয়ে যাবে। এভাবে অচেনা কারো সাথে রাতের বেলা যাওয়া ঠিক নয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে জানেন তো। বিয়ের আগেও কিন্তু যার সাথে আমার বিয়ে হবে সে অচেনা থাকে, তাকে কিন্তু সময়ের সাথে সাথে চিনে নিতে হয়। রাতের কালো অন্ধকার ছাড়িয়ে অবশেষে সকালের নরম রোদের আলো পুরো শহরকে আলোকিত করেছে। সকালের গোসল সেরে লাল পেরে সাদা শাড়ি পরে লম্বা ভেজা কেশগুলো ছেড়ে দিয়ে হাতের পুজোর থালা নিয়ে আলতা পায়ে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে এক অপ্রিয় রমণী। আজকে বন্ধের দিন বিধায় প্রিয়া মন্দিরে পুজো দিতে যাচ্ছে। সপ্তাহে এই একটা দিনেই ছুটি পাই, তাই সকালে উঠেই আগে পূজা দিতে চলে যাই। প্রায় অনেক সময় পূজা দিয়ে সব কাজ সেরে মন্দির থেকে আসলো, উদ্দেশ্য বাড়ি যাওয়া। নিজের মতো করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, তখনই পিছন থেকে কেউ ডাক দিল, আরে মৃণালিনী, তুমি এখানে? আর তোমার হাতে ব্যাগ কেন? কোথাও গিয়েছিলে? জি আপু, আজকে শুক্রবার তো, তাই আম্মু কিছু জিনিস কিনতে দিয়েছিল, আমি সেটা কিনেই বাড়ি ফিরছিলাম। তা আপনি এখানে পূজা দিতে এসেছিলেন বুঝি? হ্যাঁ, আমি তো পুজো দিতে এসেছিলাম। আপনাকে কিন্তু এই সাজে অনেক সুন্দর লাগছে আপু। তাই বুঝি পাগলি? হ্যাঁ, আর একটা কথা আপু, কালকে রাতে না আমার হেমন্তবাবুর সাথে দেখা হয়েছিল। উনি বাড়ির দিকে যাচ্ছিল, পথে মধ্য দেখা হয়ে গেল, তাই বাকি পথটুকু ওনার সাথেই গিয়েছিলাম। উনি না অনেক ভালো মানুষ, তবে কথা খুবই কম বলে।
প্রিয়া কিছু বলল না, শুধু এক ধ্যানে কিছুক্ষণ মৃণালিনীর দিকে তাকিয়ে থাকল, তারপর মুচকি হেসে বলল, তাই নাকি? তাহলে তো ভালো কথা, তোমাকে একা যেতে হলো না। কালকে অবশ্য আমি তোমায় অনেকটা দেরি করিয়ে দিয়েছিলাম। আরে না না আপু, ব্যাপার না, আমার তো আপনার সাথে কথা বলতে থাকতে অনেক ভালোই লাগে, যেন মনে হয় আমি আপনাকে কতদিন ধরে চিনি, আপনি আর আমি এক, এমন মন হয়। তাই নাকি? তুমি সত্যি একটা পাগলি। তাহলে চলো এখন যাওয়া যাক, অনেক সময় হলো বাড়ি থেকে বেরিয়েছি, আর বেশি দেরি হলে মা রাগ করবে, আর তোমারও তো দেরি হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, এক কথায় দুই কথায় তো আমারও মনেই ছিল না যে আম্মু আমায় বাজার করতে দিয়েছে, জলদি ফিরতে হবে, তাহলে চলুন। আয়নার সামনে দাঁড়িয়ে মৃণালিনী নিজেকে দেখতে ব্যস্ত, তবে ব্যস্ত বললে ভুল হবে, সে তো দিতিপ্রিয়ার মতো সাজতেন ব্যস্ত। কোনা করে সিথি কেটে ঢোলা করে বেনি করে একপাশে রেখে ডান হাতে ঘড়িটা পরে সামনে থেকে এক পাশ করে শাড়ির আঁচলটা আর একটা ভাঁজ দিয়ে বুকের উপর নিয়ে নিল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা এখন তো আমায় পুরো দিতিপ্রিয়া আপুর মতো লাগছে, এভাবে সেজে যদি হেমন্তবাবুর সামনে যায় তাহলে কি উনি প্রিয়া ভেবে ভুল করবে? ইস, যদি একবার ভুল না করে মৃণালিনী ভেবেই যদি তাকিয়ে থাকত তাহলে বেশ হতো। সে কিরে, আজকে তো শুক্রবার, কোথাও যাবি নাকি? এভাবে সেজেছিস কেন? নিজের মায়ের কথা শুনে পিছন ফিরে তাকিয়ে মায়ের সামনে নিজেকে মেলে ধরে বলল, আচ্ছা মা, ভালো করে দেখে বলতো আমাকে দেখতে দিতিপ্রিয়া আপুর মতো লাগছে নাকি? শুনো মেয়ের কথা, এই দিতিপ্রিয়া আপুটা আবার কে? আমি তো ঠিক চিনতে পারলাম না, আর তুই কেন ওনার মতো সাজবি কিছুই তো বুঝলাম না। তোমার বুঝা লাগবে না, তুমি যাও তো, আমারই তো মনে ছিল না যে তুমি প্রিয়া আপুকে চেনো না। এই মেয়ের যে মাঝে মাঝে কি হয় জানে। একদিন ঠিক আমি দিতিপ্রিয়ার আপুর মতো হব, তারপর ওনার সামনে যাব। আজকাল কি মেয়েদের বডিগার্ড হওয়ার চিন্তা ভাবনা করছো নাকি? মানে কি সব বলছো, কিছুই তো বুঝতে পারলাম না। এখন তো বুঝতে পারবেই না। এই শোনো, আমি কিন্তু খুব ভালো, কিন্তু নিজের প্রিয় কোনো জিনিস আমি কারো সাথে শেয়ার করতে পারবো না, বিশেষ করে তোমাকে, বুঝলে? প্রিয়ার কথা এতক্ষণ না বুঝলেও এবার হেমন্ত বুঝতে পারে রাতের ব্যাপারটা নিয়ে ম্যাডাম হয়তো রেগে আছে। হেমন্ত মুচকি হেসে নিজের দুহাত প্রিয়ার মুখের দুপাশে রেখে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি না ম্যাচিউর, এত বড় হয়েও এমন ছোটদের মতো অভিমান হিংসা করছো কেন? তুরিমি জানো না তোমার হেমন্ত কেমন? সে শুধু আর শুধু মায়ে তার প্রিয়াকেই ভালোবাসে, বুঝলে? বুঝি তো, তবুও ভয় হয় যদি হারিয়ে ফেলি তখন কি করব? হারাবে না, ভরসা রাখতে পারো। ও হ্যাঁ শোনো না, এভাবে চাকরির ইন্টারভিউ দিয়ে হবে না, অনেক তো দিলাম, কিছুই তো লাভ হলো না, তাই আমি ভাবছি কি সামনে তো বিসিএস পরীক্ষা আসছে, আমি ওই পরীক্ষায় বসবো, দেখি আল্লাহ কি করে। তুমি সত্যি বলছো? কালকে সারারাত ভাবলাম এভাবে, আর কতদিন, বয়স তো আর কম হলো না। আর তোমার ও বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কি ভেবেছিলে তুমি? না বললে আমি জানতে পারবো না। এত কোনো ভালো তুমি না বলতেই আমার মনের সব কথা বুঝে যাও। ভালোবাসি তাই। জানো তো মাঝে মাঝে না আমার মনে হয় এত ভালোবাসা, এত সুখ আমার কপালে সইবে না কেন, যেন মনে হচ্ছে আমি তোমাকে চিরদিনের মতো হারিয়ে ফেলব। এমন করে কেন বলছো? এসব কিচ্ছু হবে না, তুমি অযথাই বেশি ভাবছ। তাই যেন হয়। কথাটা বলে প্রিয়া হেমন্তর বুকের মধ্যে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে থাকল, আর হেমন্ত নিজের দু হাত দিয়ে তার প্রিয়াকে শক্ত হাতে জড়িয়ে ধরল। সময় বহমান দেখতে দেখতে আরও 2 মাস পার হয়ে গেছে। এর মাঝে হেমন্ত বিসিএস পরীক্ষা দিয়েছে, এখন শুধু রেজাল্টের জন্য অপেক্ষা। প্রিয়ার সাথে মৃণালিনীর আরও বেশি ভাব হয়েছে, যেন দুজনে একে অপরের পরিপূরক। আপু, আসলে আমি আপনাকে একটা কথা বলার জন্য এভাবে এখানে ডেকেছি। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আপু, আমি আর সঞ্জয়কে পড়াতে পারবো না। কেন, কোনো সমস্যা? সঞ্জয় কিছু করেছে? না না আপু, ও কিছু করেনি, ও তো খুবই ভালো স্টুডেন্ট। আসলে আমার বাড়ি থেকে রাগ করেছে, আব্বু বলেছে যে আর যেন টিউশনি না করি, আর আমার তো পরীক্ষা শেষ, তাই আমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাব, আসতে অনেকটা দেরি হবে।
ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, যদি বাসা থেকে না দেয় তাহলে জোর করে না করাই ভালো। আর তুমি সত্যি চলে যাবে? অনেকটা মিস করব তোমায়, জানি না কবে দেখা হবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আপু। কিন্তু কে বলতে পারে, হয়তো আর কখনো দেখাই হলো না। আচ্ছা বাদ দাও, শোনো না মৃণালিনী, তোমাকে আমার একটা জিনিস দেওয়ার ছিল, তবে এখন নয়, সময় হলে দেব, সময় মতো দেখা করো কিন্তু। আচ্ছা ঠিক আছে আপু। সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, কই উনি তো এখনো এলো না। কাল চলে যাব, জানি না আবার কবে ওনাকে দেখতে পাবো। শেষবারের মতো একটা বার দেখে যেতে চাইলাম, তাও হবে না হয়তো। রাস্তায় দাঁড়িয়ে হেমন্তের জন্য অপেক্ষা করছিল মৃণালিনী, কিন্তু হেমন্ত আসলো না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাও হেমন্তের দেখা না পেয়ে একরাশ দুঃখ নিয়ে বাড়ির দিকে চলে গেল মৃণালিনী। ঠিক তার পরপরই হেমন্ত ওখানে আসলো, তবে মৃণালিনী তাকে আর দেখতে পেল না। চলন্ত ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মৃণালিনী। আস্তে আস্তে কেমন কাছের জিনিসগুলো দূরে চলে যাচ্ছে। কালকে অতটা সময় ওনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু তবু ওনার দেখা পেলাম না। জানি এটা ঠিক নয়, উনি অন্য কারো ভালোবাসা, সবই জানি, সবই বুঝি, তবুও মন মানতে চাই না। বারবার শুধু ওনার কথাই মনে পড়ে, এই জন্য শুধু ওনাকে ভুলার জন্যই এতটা দূরে যাচ্ছি। শুনেছি চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়, তাই জন্য ওনাকে ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে চল যাচ্ছি। যতদিন না ওনাকে ভুলতে পারবো ততদিন এই শহরে আর ফিরে আসব না। প্রিয়া, তোমাকে কতবার বলেছি এভাবে একা রাস্তা পার হবে না, আমি তোমাকে রাস্তা পার করাবো, তবুও তুমি আমার কথা শুনো না, নিজে নিজেই রাস্তা পার হয়ে চলে আসলে। আরে রাগ করছো কেন হেমন্ত? আর আমি কি এখনো ছোট আছি নাকি? এমন করো কেন? আচ্ছা কেন ডেকেছ বলো, এখনই যেতে হবে আমায়। কেবলই তো, আসলে এখনই যাই যাই করছো কেন? যখন আমিও চাকরি পাবো তখন দেখবে, আর আমাকে এভাবে পাবেই না, তখন বুঝবে কেমন লাগে। রাগ করছো কেন? আচ্ছা তোমার কি মৃণালিনীর সাথে দেখা হয়েছিল? না তো, কেন? ওর সাথে দেখা হলেই কি, আর না হলেই বা কি? না আসলে মেয়েটা হঠাৎ করেই কেমন নিজেকে আড়াল করে নিল, কিছু তো একটা সমস্যা আছেই, তাই জন্য তো ওর বাড়িতে কল দিয়েছিলাম। ওর মা তো বলল ওর টিউশনি করা নিয়ে কেউ কিছুই বলেনি, তাহলে ও এভাবে সবার থেকে নিজেকে আড়াল করে নিল কেন? আরে কিসব বিড়বিড় করে বলছো, একটু জোরে বলো, শুনতে পাই না তো। ও তোমার শোনা লাগবে না। আচ্ছা আমি এখন যাচ্ছি, তুমিও বাড়ি চলে যাও, এভাবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে, বুঝেছ? আমি গেলাম। হেমন্তকে বিদায় দিয়ে প্রিয়া কেবলই রাস্তার এপার থেকে ওপারে যাবে, মাঝখানে আসতেই পিছন থেকে আসা বড় ট্রাক এসে অনেক জোরে প্রিয়াকে ধাক্কা দিল। ও ঘটনাটা এত দ্রুত ঘটল যে প্রিয়া ওখান থেকে সরে যাওয়ার ও সময় পায়নি। হেমন্ত কেবলই সামনে কয়েক পা গিয়েছে, তখনই পিছনে চিৎকারের শব্দ শুনে ওর পা থেমে গেল। কাপা কাপা পায়ে পিছনে তাকাতেই যেন এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। প্রিয়ার নিথর রক্তান্ত দেহটা রাস্তায় পড়ে আছে, শুধু থেকে থেকে জোরে জোরে শ্বাস নিয়ে চলেছে প্রিয়া, যেন শ্বাসটা নিতেও অনেক যুদ্ধ করতে হচ্ছে। হেমন্তের পা যেন ওখানেই আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, যেন চলার শক্তিও নেই, শুধু ফ্যালফ্যাল করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ওখানে মানুষের ভিড় লেগে গেল। এত এত শোরগোলের শব্দে হেমন্তের হুঁশ ফিরল, দৌড়ে প্রিয়ার কাছে চলে গেল, আর পাগলের মতো ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তুমি চিন্তা করো না প্রিয়া, আমি আছি তো, তোমার কিছুই হবে না, তুমি শুধু তোমার চোখটা খোলা রেখো। ওটির দরজার সামনে প্রিয়ার বাবা দাঁড়িয়ে আছে, দূরে বেঞ্চে প্রিয়ার মা হাউমাউ করে কান্না করছে, প্রিয়ার ভাইকে বুকে জড়িয়ে ধরে। আর হেমন্ত, সে তো ওটির দরজার সাথে হেলান দিয়ে বসে আছে, সারা গায়ে রক্তে মাখামাখি, চোখ দিয়ে এক নাগারে পানি পড়েই যাচ্ছে। প্রায় অনেকক্ষণ সময় পরে ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে সবাই ডাক্তারের কাছে এগিয়ে আসল। ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো বলুন না ডাক্তার। ডাক্তার সাহেব, আপনি কথা বলছেন না কেন? বলুন ভিতরে আমার প্রিয়া কেমন আছে? ওর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি সব শেষ করে ফেলব। বলুন ডাক্তার, প্রিয়া কেমন আছে? এভাবে চুপ করে থাকবেন না, বলুন। আপনারা শান্ত হন। আর সত্য সবসময় তিতাই হয়। অ্যাক্সিডেন্টে ওনার মাথাটা পুরো থেতলে গেছে, অনেক বাজেভাবে উনি আঘাত পেয়েছেন। আসলে ইনজুরিটা মাথায়, সবথেকে বেশি আঘাত মাথায় লেগেছে, তাই আমরা কিছু করতে পারিনি। আর তাছাড়া ওনার হাতেও বেশি সময়ও ছিল না। মানে?
ডাক্তারের কথা বুঝতে না পেরে বলল হেমন্ত। সে কি আপনারা জানেন না ওনার তো ব্রেন ক্যান্সার আর উনি লাস্ট স্টেজে ছিলেন? হ্যাঁ ডাক্তার, আমরা জানতাম, আর তার জন্য তো ও ওষুধও খাচ্ছিল, কত বড় বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। ডাক্তার আর প্রিয়ার মা বাবার কথা শুনে হেমন্তের যেন নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এত বড় একটা কথা সবাই জানে অথচ ও নিজেই জানে না। এবার ও মনে করতে লাগলো কেন প্রিয়া সবসময় যাই যাই বলতো, ওকে প্রায় সময় অসুস্থ দেখাতো, যখন বলতাম যে চুল বেঁধে রেখেছ কেন খুলে দাও ও অন্য কথা বলে এড়িয়ে যেত। এত বড় একটা কথা প্রিয়া পুরোপুরি ওর কাছে আড়াল করে গেল। আচ্ছা, এখানে হেমন্তকে আছেন, প্লিজ আপনি একটু ভিতরে যান, পেশেন্ট আপনার সাথে দেখা করতে চাই, ওনার হাতে সময় খুবই কম, আপনি জলদি ভিতরে যান। ডাক্তারের কথা মতো হেমন্ত নিজেকে শক্ত করে চোখের পানি মুছে ভিতরে চলে গেল। আস্তে করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখল মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে স্যালাইন দেওয়া, মাথায় সহ শরীরের আরও অনেক জায়গা ব্যান্ডেজ করা। হেমন্ত আস্তে করে বেডের কাছে দাঁড়ালো, কারো আসার আভাস পেয়ে প্রিয়া চোখ খুলে পাশে তাকিয়ে দেখল হেমন্ত। আস্তে করে মুখের থেকে অক্সিজেন মাস্কটা খুলে বলল, কি হলো, ওদিকে তাকিয়ে আছো কেন, কথা বলবে না আমার সাথে? তুমি খুব খারাপ প্রিয়া, অনেক খারাপ। এখনও আমার উপর রাগ করে থাকবে আর কিছুক্ষণেরই মেহমান তো তাকাবে না আমার দিকে। প্রিয়ার কথা শুনে হেমন্ত বেডের একপাশে বসে প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্রিয়া, আমায় ছেড়ে যেও না প্লিজ, তাহলে যে আমি বড্ড একা হয়ে যাব। এভাবে কেঁদো না তো, কাঁদলে তোমায় বড্ড বাজে লাগে, আমিও তো যেতে চাই না, কিন্তু কি করবে বলো, একদিন তো সবাইকেই চলে যেতে হবে। তবে আমি আর সবার মতো বলবো না যে তুমি আবার কারো সাথে নতুন করে জীবন সাজাবা, কেননা আমি অনেক হিংসুটে, নিজের প্রিয় জিনিস কারো সাথে শেয়ার করি না, তবে তোমায় বলবো চেষ্টা করো, চেষ্টা করতে দোষ কিসের বলো। প্লিজ এভাবে বলো না প্রিয়া, তোমার কিছুই হবে না, আমি বলছি তো, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ হেমন্ত, ভুলে যেও না আমিও একজন ডাক্তার, আমি একটু হলেও বুঝি, আর আমি এটাও জানি আমার হাতে বেশি সময় নেই। শোনো না, আমার ওই ব্যাগে একটা চাবি আছে, যদি কখনো মৃণালিনীর সাথে দেখা হয় ওকে দিয়ে দিও, মেয়েটার সাথে তো আর দেখা হলো না। তোমার যদি কখনো খুব বেশি আমায় দেখতে ইচ্ছে করে তাহলে মৃণালিনীর দিকে তাকিও, তাহলে আমায় দেখতে পাবে। তুমি চুপ করবে প্লিজ, এত কথা বলছো কেন? হেমন্ত, আমার না শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, প্লিজ শেষবারের মতো আমায় জড়িয়ে ধরবে? একটা বার আমার কপালে তোমার ভালোবাসার পরশ দিবে প্লিজ, বড্ড তৃষ্ণা লেগেছে আমার। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। যেও না হেমন্ত, এই শেষ সময়ে আমার পাশে থেকো প্লিজ। হেমন্ত প্রিয়ার কথা মতো প্রিয়াকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরল, ঠিক তার একটু পরেই প্রিয়া তার হাত পা ছেড়ে দিল ও হেমন্ত আস্তে করে ওর মাথার পিছনে হাত দিয়ে প্রিয়ার মুখটা সামনে এনে ওর কপালে চুমো খেল, তারপর ওকে আবার শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সমাপ্ত। ইতিমৃণালিনী ২। সুমাইয়া সুলতানা সুমি। ছোট গল্প। ক্লাস টিচার হিসাবে নিজের ভালোবাসার মানুষকে দেখে পুরাই অবাক হয়ে গেছি, আমি কখনো ভাবতেই পারিনি যে ওনাকে আমার ভার্সিটির স্যার হিসাবে পাব। আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু তাতে ওনার কোনো হেলদুল নেই, উনি নিজের মতে করে ক্লাস নিয়ে যাচ্ছে। হঠাৎ করে মুখের মধ্যে কেউ চক জাতীয় কিছু ছুঁড়ে মারল, এতে যেন আমার ধ্যান ভাঙ্গল। আমি ধরফরিয়ে সামনে তাকিয়ে দেখি ওটা আর কেউ নয় বরং হেমন্তবাবু চকটা মেরেছেন। কি ব্যাপার, ক্লাসে এসে পড়ায় মনোযোগ না দিয়ে এভাবে হাঁ করে বসে আছো কেন? আমি এতক্ষণ যা যা বললাম সেটা বলো। ওনার ব্যবহারে তো আমি পুরাই অবাক, উনি তো এমন ছিলেন না, তাহলে হঠাৎ করে এমন খাসটা হয়ে গেলেন কিভাবে, আর উনি এত শুকিয়ে গেছেন কিভাবে? ওফ, এত এত প্রশ্ন যেন মাথার মধ্যে কিলবিল করছে, কিন্তু আগ বাড়িয়ে ওনাকে প্রশ্নগুলি করতেও পারছি না, যদি ক্লাস থেকে বার করে দেয়। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও।
ওনার ধমকে আমি চমকে উঠলাম, তবুও কোনো রকমে নিজেকে ঠিক রেখে বললাম, আসলে মানে স্যার আমি ঠিক শুনতে পাইনি। ক্লাসে এসে পড়া না শুনে মন কোথায় থাকে তোমার? এরপর থেকে এমন হলে সোজা ক্লাস থেকে বের করে দেব ওকে, এখন বসো। ওনার ধমকে তো আমি পুরাই চুপ হয়ে গেছি। অবশ্য আমি এমনিতেও অনেক চুপচাপ, কিন্তু হঠাৎ ওনার এত পরিবর্তন হলো কিভাবে কিছুই তো বুঝতে পারছি না। এই 5 মাসে এমন কি হলো যে উনি এতটা বদলে গেলেন? আর দিতিপ্রিয়া আপুই বা কোথায়? আর ওনাকে তো এতদিন এই ভার্সিটিতে দেখিনি, তাহলে উনি হঠাৎ করে কোথা থেকে উদয় হলেন? উফ, এত এত প্রশ্ন, কিন্তু উত্তর নেই একটারও। কোনো রকমে ক্লাসটা শেষ করে ক্যান্টিনে এসে বসলাম। প্রথম থেকে সব আবার সাজাতে হবে। 5 মাস আগে আমি ওনাকে ভুলার জন্য এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম, তারপর 5 মাস পর ফিরে এসে দেখি যাকে ভুলার জন্য এতটা সময় নিজের পরিবার থেকে দূরে ছিলাম সেই কিনা আমার ভার্সিটির টিচার হয়ে বসে আছে। কি আজব! আর উনি আমায় চিনতে পারল না কেন? হতে পারে এতদিন পর আমায় দেখে চিনতে পারিনি। না চিনলেই ভালো, আমি আর ওনাদের মাঝে যেতে চাই না। আমার ভাবনার মাঝেই নীতি এসে আমার পাশে বসল। কিরে, ক্লাস শেষ করেই এখানে চলে এলি, আমাকেও ডাকলি না, ব্যাপার কি? কিছু না। আচ্ছা নীতি, এই নতুন স্যার মানে আমাদের এই মায়ে যিনি ক্লাস নিলেন, ওনাকে তো আমি আগে কখনো দেখেনি, তাহলে উনি হঠাৎ এখানে কিভাবে এলেন? আরে উনি নাকি 1 মাস আগে এখানে জয়েন করেছেন, আর তুই তো বাসায় ছিলি না, তাই তোকে জানাতেও পারিনি। ওহ আচ্ছা, তাই বল। তবে তুই তো আজকেই প্রথম এই স্যারের ক্লাস করলি। আমি অবশ্য আরও কয়েকবার ক্লাস করেছি। উনি প্রতিটা ক্লাসেই কেমন গম্ভীর আর চুপচাপ থাকেন। ওনাকে দেখতে যতটা সুন্দর, ওনার ব্যবহার ততটাই কঠোর। কেমন গম্ভীর স্বরে কথা বলে কি প্রয়োজন ছাড়া তো কথায় বলে না। আর আমাদের ক্লাসের কয়েকটা মেয়ে ওনার কাছে পড়তে চেয়েছিলেন, কিন্তু উনি স্রেফ না করে দিয়েছেন, ভাবা যায়। বুঝলাম, কিন্তু হিসেবটা তো কোনো মতেই মিলছে না। কিরে, সেই কখন থেকে দেখছি তুই কিছু একটা নিয়ে চিন্তিত, কি এত ভাবছিস? না কিছু না, চল তাহলে এখন যাওয়া যাক। নীতিকে ওর ভাই এসে নিয়ে গেছে, তাই এখন আমায় একাই যাওয়া লাগবে। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছি, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, একটা রিকশারও দেখা নাই। তখনই পাশে তাকিয়ে দেখলাম হেমন্তবাবু এদিকেই আসছে। হয়তো উনি আমাকে চিনতে পেরেছেন, তাই আমার সাথে কথা বলতে আসছেন। উনি আসলেই কি আমি কথা বলবো নাকি? ক্লাসে তো আমায় খুব কড়া কথা বললেন, তখন তো একবারও বলল না যে উনি আমায় চেনে। আমি ভাব নিয়ে দাঁড়িয়ে আছি, মনে মনে ঠিক করে ফেলেছি উনি কথা বলতে আসলে ওনার সাথে একটা কথাও বলবো না। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে আমাকে ইগনোর করে আমার পাশে থাকা বাইকটা নিয়ে শো করে চলে গেল। তার মানে উনি আমার সাথে কথা বলতে নয়, বরং উনি ওনার বাইক নিতেই এদিকে আসছিলেন। ছি, আমি আরও কত কিছু ভাবলাম। রাগে আমার মন চাইছে নিজের মাথায় নিজেই গাঁটটা মারি। ওখানে আর না দাঁড়িয়ে হাঁটা শুরু করলাম। আজকে হেঁটেই বাড়ি চলে যাব, লাগবে না কোনো রিকশা। রাগে রাগে হেঁটে চলেছি। শীত গিয়ে গরমের বাউ পড়েছে, রোদটাও বেশ গায়ে লাগছে। এমনি একদিনে হাতে শুভ্র গোলাপ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। উনি যদি সেদিন ভুল করে আমার হাত না ধরত, তাহলে হয়তো আমার জীবনটা এমন এলোমেলো হতো না। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। সত্যি তো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায় নাকি? অবশেষে একটা রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। আর কতদিন এভাবে কাটাবি হেমন্ত? বয়স তো আর কম হলো না। আর সবাই তো পৃথিবীতে চিরস্থায়ী নয়, সবাইকে একদিন চলে যেতে হবে। তাই বলে কি কারো জীবন থেমে থাকে নাকি? মা, তুমি সব জেনে শুনে এই কথা কিভাবে বলতে পারছো? তুমি তো জানো আমি প্রিয়াকে কতটা ভালোবাসি। ওকে ভুলে আমি কখনোই অন্য কারো সাথে জীবন সাজাতে পারবো না। তোকে আর কতবার বলবো, প্রিয়া তোর ভাগ্যে ছিল না, তাই তুই ওকে পাসনি। হয়তো আল্লাহ তোর ভাগ্যে অন্য কাউকে লিখে রেখেছে, আর সময় হলে সে ঠিক তোর জীবনে চলে আসবে। এখন আয় তো, অনেক রাত হয়েছে। এভাবে প্রিয়ার ছবির সামনে দাঁড়িয়ে না থেকে খেয়ে নে। তুই তো আবার ঘুমাবি না, সারারাত জেগে থাকিস। এমন করিস না বাবু, নিজের শরীরের একটু যত্ন নে। আমি তো মা, আমার যে তোকে এইভাবে দেখলে কষ্ট হয় সেটা যে তুই কবে বুঝবি। কথাগুলো বলে হেমন্তের মা চলে গেল।
তুমি কেন বোঝো না মা, যাকে এতটা ভালোবাসি তাকে কিভাবে ভুলে যাব? আর প্রিয়া, তুমি বড্ড স্বার্থপর কথা দিয়েছিলে সারা জীবন আমার সাথে থাকবে, কিন্তু কই, তুমি ঠিকই আমায় একা রেখে চলে গিয়েছো। দেখো, আমি চাকরিটাও পেয়ে গেছি। তুমি বলেছিলে তোমার বাইক পছন্দ, আমি বাইক চালাবো আর তুমি আমার পিছনে বসে আমাকে জড়িয়ে ধরে সারা বিকেল ঘুরবে। দেখো, এখন আমার সব হয়েছে, শুধু তুমি নেই। তুমি তোমার কথা রাখোনি প্রিয়া, বড্ড বেশি স্বার্থপর তুমি। কথাগুলো বলে চোখের পানিটা মুছে রুম থেকে বেরিয়ে গেল হেমন্ত। পরের দিন উফফ, কালকে রাতে বৃষ্টি হয়ে পুরো রাস্তাঘাট নোংরা হয়ে গেছে। আমি তো কাদার মধ্যে হাঁটতেই পারি না, শুধু মনে হয় এই পড়ে যাব। আমার ও সেম অবস্থা রে। আচ্ছা শোন না মৃণালিনী, আমরা বরং এখানে দাঁড়ায় বল, রিকশা এলে ওতে ওঠে তারপর যাব, নয়তো এভাবে পা টিপে টিপে কাদার মধ্যে হাঁটলে নির্ঘাত পড়ে যাব। ঠিক বলেছিস তুই। তারপর মৃণালিনী আর নীতি মিলি রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই মৃণালিনী দেখল ওদের থেকে একটু দূরে একজন লোক ঝালমুড়ি বিক্রি করছে। এই নীতি, ওই দেখ ঝালমুড়ি, রিকশা যতক্ষণে আসে তুই গিয়ে বরং ঝালমুড়ি কিনে নিয়ে আয়, আমিই যেতাম। তুই তো জানিস আমি আবার কাদার মধ্যে হাঁটতে পারি না, আর এখানে যদি পড়ে যায় তাহলে আমার মান সম্মান সব মাঠে মাঠে হয়ে যাবে রে। আচ্ছা ঠিক আছে, তুই বরং এখানে থাক, আমি কিনে আনছি, আর রিকশা পেলে দাঁড় করাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা। নীতি যাওয়ার পর আমি একা দাঁড়িয়ে থাকলাম রিকশার জন্য। তখনই একটা চলন্ত বাইক আমার সামনে দিয়ে শো করে চলে গেল, আর রাস্তার কোণে জমে থাকা কাদা পানি পুরোটা আমার গায়ে পড়ল। আমি রেগে চেঁচিয়ে উঠতেই বাইকে থাকা ছেলেটা একটু দূরে গিয়েই নিজের বাইকটা থামালো। এই কানা নাকি দেখে চলতে পারেন না? বাইক আছে বলেই কি এভাবে চালাতে হবে? রাস্তাটা কি আপনার বাপের নাকি? কথাগুলো বলে আমি আমার কাপড় ঝাড়তে লাগলাম, আর বাইকে থাকা লোকটা নিজের হেলমেটটা খুলে বাইকে রেখে আমার দিকে আসতে লাগলো। আমি রেগে সামনে তাকাতেই দেখি ওমা, এটা তো হেমন্ত স্যার। হায় হায়, আমি ওনাকে না দেখেই এতগুলো কথা বলে দিলাম, এখন কি হবে? উনি তো বেশ হেলেদুলেই আমার দিকে আসছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে অপমান না করে বসে আবার। আমি ভয়ে তথস্থ হয়ে দাঁড়িয়ে আছি, আর হেমন্তবাবু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, নির্ঘাত এখানে এসে সবার সামনে আমায় অপমান করবে, কেননা আমি ওনাকে না দেখেই অনেকগুলো খারাপ কথা বলে ফেলেছি। আসলে আমি দুঃখিত, আমি দেখতে পাইনি। আমার এমন ব্যবহারের জন্য আমি সত্যিই অনেক লজ্জিত। এই যে রুমাল, আপনি এটা দিয়ে আপনার কাপড় পরিষ্কার করে নিন। ওনার কথাগুলো শুনে তো আমি পুরাই অবাক হয়ে হা করে ওনার দিকে তাকিয়ে আছি। আমি ভাবলাম কি, আর উনি বলল কি? আমি কোনো রকমে নিজেকে ঠিক করে ওনার হাত থেকে রুমালটা নিলাম, তারপর কোনো রকমে বললাম ঠিক আছে, সমস্যা নেই। আমার কথা শুনে উনি মুচকি হেসে আবার নিজের বাইকের কাছে গেল আর বাইক নিয়ে চলে গেল। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। তখনই নীতি এসে বলল, কিরে হেমন্ত স্যার এখানে এসেছিল কেন, আর তোকেই বা কি বলল? আমার দিকে ভালো করে তাকা, তাহলে বুঝতে পারবি উনি কেন এসেছিল আর কি বলল। মানে একিরে, তোর গায়ে এমন কাদা কেন, আর কাপড়টাও তো নোংরা হয়ে গেছে, এসব কি করে হলো? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, স্যার গাড়ি নিয়ে যাওয়ার সময় কাদা ছুটে পড়েছে। একদম ঠিক ধরেছিস। তাহলে এখন কি করবি? কি আর করব, চল এভাবেই যাই, তারপর ভার্সিটি থেকে ধুয়ে মুছে নেব। এই দেখ, উনি কাদা মুছার জন্য রুমাল ও দিয়ে গেছে। আচ্ছা তাহলে চল যাওয়া যাক, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে একটা রিকশা নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। আমায় এই অবস্থায় ভার্সিটিতে আসা দেখে অনেকে তাকিয়েছিল। তারপর কোনো মতে ওয়াশরুমে গিয়ে কাদা পরিষ্কার করে ক্লাসে চলে গেলাম। প্রথম ক্লাস শেষ হওয়ার পরই হেমন্তবাবুর ক্লাস শুরু হলো। আজকেও উনি ওনার মতো ক্লাস নিয়ে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, উনি আমায় চিনতে পারছে না কেন? আজকে ভার্সিটি শেষে ওনার সাথে কথা বলতে হবে। যথারীতি উনি ক্লাস নিয়ে বেরিয়ে গেল, একে একে ক্লাস হতে লাগলো। তারপর ভার্সিটি শেষে আমি তড়িঘড়ি করে ক্লাস থেকে বেরিয়ে এলাম। নীতিকে বললাম বাড়ি চলে যেতে, কেননা যে করেই হোক আজকে আমায় হেমন্তবাবুর সাথে কথা বলতেই হবে।
আমি ব্যাগটা কাঁধে ভালো করে নিয়ে দ্রুত হেঁটে পার্কিংয়ে চলে গেলাম। তারপর দেখলাম হেমন্তবাবুর বাইকটা ওখানেই পার্ক করা আছে, তার মানে উনি বেরিয়ে যায়নি। আমি ওনার বাইকের কাছে গিয়ে ওনার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর উনি হাতের ঘড়ি ঠিক করতে করতে এদিকেই আসছিল। আমিও নিজেকে ঠিক করে নিলাম যে আজকে ওনার সাথে যেভাবেই হোক কথা বলেই ছাড়ব। উনি এসেই নিজের বাইকের কাছে গেল, আমাকে বোধহয় খেয়াল করেনি। উনি বাইকে চাবি ঢুকাতে গেলে আমি গলা খাকারি দিয়ে বললাম, শুনছেন? উনি আমার গলা শুনে পিছনে ঘুরে তাকালো। আমিও এক পায়ে দু পায়ে ওনার কাছেই চলে আসলাম। তারপর বলা শুরু করলাম, বুঝতে পারছি না আপনাকে কি বলে ডাকবো, হেমন্তবাবু নাকি হেমন্ত স্যার? জি, আপনি কি আমায় বলছেন? প্লিজ আমায় আপনি করে বলবেন না, আমি তো আপনার থেকে অনেক ছোট আর এখন তো আপনার স্টুডেন্টও, তাই তুমি করে বললেই খুশি হব। জি বলো, কি বলবে? আপনি আমায় সত্যি চিনতে পারেননি? এতগুলো দিন আপনার সাথে চললাম, কথা বললাম, আর এরই মধ্যে আপনি আমায় বেমালুম ভুলে গেলেন? তুমি কে বলো? সত্যি আপনাকে বলি হারি, এখনো আমায় চিনতে পারলেন না? আর আমারই ভুল, আপনি আমায় চিনবেন কিভাবে? যতগুলো দিন আমার সাথে কথা বলেছেন সব সময় তো নিচের দিকেই তাকিয়ে কথা বলেছেন না। চিনারই কথা আচ্ছা বাদ দিন, আমি মৃণালিনী চিনতে পেরেছেন? মৃণালিনী নাম শুনতাই ওনার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, মনে হয় অনেক রেগে গেছে। আর একটা কথাও না বলে উনি হেলমেটটা মাথায় পরে বাইক স্টার্ট দিয়ে দ্রুত ওখান থেকে চলে গেল। আমি তো কিছুই বুঝলাম না, শুধু বোকার মতো হাঁ করে ওনার চলে যাওয়া দেখলাম। বুঝলাম না উনি আমার নাম শুনে এভাবে চলে গেল কেন। বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে গেলাম, বড্ড ক্লান্ত লাগছে। ব্যাগটা বিছানায় রেখে সোজা ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে বাইরে আসতেই দেখলাম আম্মু ব্যাগটা গুছিয়ে টেবিলে রাখছে। এ কি আম্মু, তুমি কখন রুমে আসলে? আমার কথা শুনে আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, দেখতে দেখতে আমার ছোট মৃণালিনী কত বড় হয়ে গেল, শাড়ি পরতেও শিখে গেছে, আর এখন নাকি আমার সেই ছোট্ট মৃণালিনী তার শ্বশুর বাড়ি যাবে। আমি মায়ের কথা বুঝতে না পেরে বললাম, মানে কি সব বলছো আম্মু? ও, তোকে তো বলাই হয়নি, তোর বাবা তোর জন্য ছেলে ঠিক করেছে, আর ওরা কালকে নাকি তোকে দেখতে আসবে, ছেলে ইঞ্জিনিয়ার। এসব কি বলছো আম্মু? আমি এখন বিয়ে করতে পারবো না, আর তোমাদের তো বলেছি আমি এখন বিয়ে করব না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই আম্মু, তারপর বিয়ের কথা। তাহলে এখনই কেন আব্বু আমার বিয়ের কথা বলছে? তুই তো চিনিস তোর আব্বুকে, আর এই ছেলে নাকি অনেক ভালো। তোর আপু আর দুলাভাই ঠিক করেছে, তোর দুলাভাইয়ের চেনা, ওরা একই সাথে চাকরি করে। কিন্তু আম্মু আমার পড়া তো এখনো শেষ হয়নি। তাতে কি, ওরা বলেছে তোকে বিয়ের পরেও পড়াবে, তাই জন্যই তো আমিও রাজি হয়েছি। আচ্ছা এখন ওসব কথা থাক, ফ্রেশ তো হয়েছিস, এখন খেতে আয়, আর কালকে ভার্সিটি যাওয়ার দরকার নেই। কথাগুলো বলে আম্মু চলে গেল। আমার কিচ্ছু ভালো লাগছে না, এখন কি করব? আমি তো বুঝতেই পারিনি যে আব্বু এভাবে বিয়ে ঠিক করবে। খারাপ, মনটা আরো খারাপ হয়ে গেল। রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে গিয়ে পেতে রাখা চেয়ারটাই গা এলিয়ে দিলাম। ওদিক থেকে মা খাওয়ার জন্য ডাকছে, তবে তাতে আমার কোনো হেলদুল নেই। এখন তো আমি আমার ভাবনায় মশগুল। চোখটা বন্ধ করে বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসটা অনুভব করতে লাগলাম। সময় এসে গেছে প্রিয়া, তোমায় দেওয়া কথা রাখার। ও ফিরে এসেছে, আর আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার দেওয়া চাবিটা ওকে দেব। এখন সেই সময় এসেছে, আমি কালকেই চাবিটা ওকে দিয়ে দেব। আমি নিজেও জানি না এই চাবি দিয়ে কোনো তালা খুলবে, এটা কিসের চাবি, তবে তুমি যখন আমায় দায়িত্ব দিয়েছ তখন তো সেটা পালন করতেই হবে। জানো প্রিয়া, আমার না বড় একা লাগে, শুধু মন চাই তোমার কাছে চলে যায়, কিন্তু এটা তো সম্ভব নয়। জানো মা, বলে আমার ভাগ্যে নাকি অন্য কেউ আছে, কিন্তু মা তো জানেই না আমি তোমায় কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি ভাবতেই পারি না। পরের দিন যথারীতি হেমন্ত ভার্সিটিতে গেল, কিন্তু পুরো ক্লাসে কোথাও মৃণালিনীকে খুঁজে পেল না। ভাবল হয়তো আসতে লেট হয়েছে, তাই প্রথম ক্লাস করতে পারিনি, পরে চলে আসবে। কিন্তু একে একে সব ক্লাস শেষ হয়ে গেল, মৃণালিনী এলো না। এখন হেমন্তকে কে বলবে ওদিকে যে মৃণালিনী অন্য কারো হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে? সরি মিস্টার আরাফ, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবো না সেটা প্লিজ জিজ্ঞাস করবেন না, আমি আপনাকে সামনাসামনিই বলতাম, তবে সাহস হয়নি, তাই ফোনে বলছি। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙ্গে দিন।
আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমায় বিয়ে করতে পারবেন না? সোজা না করে দিচ্ছেন, একটা সুযোগ তো অন্তত দেওয়া উচিত ছিল। না, আসলে তেমন কিছু না, আপনি দেখতে যথেষ্ট স্মার্ট, তবুও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আসলে আমি পড়াশোনাটা শেষ করে চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। হয়তো আপনি বলবেন যে বিয়ের পরে আপনি আমায় পড়াবেন, তবে তখন পড়াশোনাটা আর হয় না। যতই বলি যে বিয়ের পরেও পড়ব, তবে তখন আর হয় না, সংসার সামলে পড়াটা আর ভালোভাবে হয়ে ওঠে না। বুঝলাম, আপনি তাহলে আমায় সত্যিই বিয়েটা করবেন, না হোকে আমি অপেক্ষায় থাকব। প্লিজ এটা বলবেন না যে আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। যেটা হবার নয় সেটার জন্য অপেক্ষা করে কি লাভ মিস্টার আরাফ? তবুও আপনার ইচ্ছে, তবে আমার মতে অপেক্ষা না করাই ভালো। ওকে, অনেক রাত হয়েছে, রাখছি এখন। ফোনটা কেটে গাটা বিছানায় এলিয়ে দিল। এখন নিজেকে অনেক হালকা লাগছে। বিকেলে ওনারা চলে যাওয়ার পর অনেক টেনশনে ছিলাম, কি হবে এটা ভাবতে ভাবতেই মনে পড়ল আমাকে আর আরাফকে আলাদা কথা বলার জন্য আমার রুমে পাঠিয়েছিল। তখনই উনি ওনার নাম্বারটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল আমার মতামত জানার জন্য, কেননা আমি ওনার সামনে আর ওনার সাথে একটা কথাও বলিনি, তাই উনি নাম্বারটা দিয়েছিল। পরে ওনারা চলে যাওয়ার পর রাতের অপেক্ষা করছিলাম কখন রাত হবে আর সূর্য ডুবে চাঁদ মামা উকি দিতেই আমিও সুযোগ বুঝে নিজের রুমে এসে ওনাকে ফোন দিয়ে মনের না বলা কথাগুলো সব বলে দিলাম। এখন আমি নিশ্চিন্ত, কেননা আমি জানি উনি সকালেই বিয়েটা ভেঙে দিবেন, এখন আরাম করে ঘুমাতে পারবো। আমার আন্দাজ অনুযায়ী সকালে ভার্সিটিতে যাওয়ার সময় আম্মু মুখটা গোমরা করে বলল ওনারা নাকি ফোন করে না করে দিয়েছে। আমিও কথাটা শুনে আম্মুকে একটু সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসলাম। আজকে একাই যাব, নীতি আগে চলে গিয়েছে। রাস্তায় দাঁড়াতেই আজকে রিকশা পেয়ে গেলাম। ভার্সিটিতে আসার পর নীতির সাথে দেখা হলো, আর ও যা বলল সেটা শুনে তো আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তুই ঠিক বলছিস তো? মানে কালকে হেমন্ত স্যার আমাকে খুঁজেছে? কিন্তু কেন? আমি কি জানি, আমার কাছে জিজ্ঞাস করল যে তুই কোথায় আসিসনি কেন। আমি তো আর জানতাম না যে তোকে কাল দেখতে আসছিল, তাই আমি বলেছি যে আমি জানি না। তারপর উনি চলে গিয়েছিল। নীতির কথা শুনে তো আমার মনে লাড্ডু ফুটছিল, কেননা হেমন্ত স্যার আমায় খুঁজছিল। কিন্তু কেন, এটা ভেবে ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। আনমনে হেঁটে ক্লাসে যাচ্ছিলাম, তখনই কারো বুকের সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে তাকিয়ে দেখি ওমা, এটা তো হেমন্তবাবু। আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। গায়ের মধ্যে কেমন যেন এক অজানা শিহরণে শিহরিত হচ্ছে, কেননা এই প্রথম উনি আমায় স্পর্শ করলেন, হোক সেটা অনিচ্ছায়, তবুও কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। তাই আমি বেশিক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। মাথা নামিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে বললাম, সরি স্যার, আমি দেখতে পাইনি। ওকে। আর হ্যাঁ মৃণালিনী, তুমি ভার্সিটি শেষে আমার সাথে একটু দেখা করো, কথা আছে। কথাটা বলেই উনি দ্রুত হেঁটে চলে গেলেন। আমি কিছু বলার সুযোগই পেলাম না। একরাশ ছটফট আর অন্য মনস্ক হয়ে ক্লাসগুলো শেষ করলাম। স্যার ক্লাস থেকে বেরোতেই আমি দৌড়ে বেরিয়ে চলে আসলাম। তারপর হেমন্ত স্যারকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। অবশেষে দেখি উনি পার্কিং লটে ওনার বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। ওনাকে দেখে যেন বুকের ধরাসটা আরও বেড়ে গেল। এক পা দু পা করে ওনার দিকে এগিয়ে গেলাম, তারপর হালকা করে কাশি দিয়ে বললাম, জি স্যার, আমায় ডেকেছিলেন? ফোনে প্রিয়ার ছবি দেখছিলাম, তখনই পিছনে কারো গলা শুনে তাকিয়ে দেখি মৃণালিনী। ওহ, তুমি এসেছ? জি স্যার, বলুন কেন ডেকেছিলেন? ও হ্যাঁ, তোমাকে কিছু দেওয়ার আছে, দাঁড়াও। পকেট থেকে প্রিয়ার দেওয়া সেই চাবিটা বার করে মৃণালিনীর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা প্রিয়া আমায় তোমাকে দিতে বলেছিল। কিন্তু এটা কিসের চাবি স্যার? আর প্রিয়া আপুই বা কোথায়? উনি না এসে আপনাকে দিয়ে পাঠালো কেন? আমি আসছি, আমার কাজ শেষ। মৃণালিনীকে আর কিছু বলতে না দিয়ে বাইক নিয়ে ওখান থেকে চলে গেলাম, কেননা বুকটা ভীষণ জ্বালা করছে। এখন কোথাও ফাঁকা জায়গায় গিয়ে প্রাণ ভরে শ্বাস নিতে হবে, নয়তো দম আটকে মারাই যাব হয়তো। কি হলো ব্যাপারটা? উনি ওভাবে চলে গেলেন কেন? আর এটাই বা কিসের চাবি? আজব তো, এই চাবি নিয়ে আমি কি করব? আমার ভাবনার মাঝেই কেউ আমার কাঁধে হাত রাখল। আমি চমকে পিছনে তাকিয়ে দেখি নীতি। কিরে, তুই যাসনি এখনো? না, আমার একটু কাজ ছিল তাই যায়নি, কাজটা শেষ করে যাচ্ছিলাম, তখনই দেখি তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস। তা স্যার কি বলল? আর তুই এভাবে এখানে দাঁড়িয়ে কি করছিস?
জানিস তো নীতি, আমি না কিছুই বুঝতে পারছি না। প্রিয়া আপু হঠাৎ আমাকে এই চাবিটা দিতে বলল কেন, আর দিতে বলল তো বলল উনি না এসে হেমন্ত স্যারকে দিতে পাঠালেন কেন, আর এটাই বা কোনো তালার চাবি? কিছুই তো মাথায় ঢুকছে না, সবকিছু একদম তালগোল পাকিয়ে যাচ্ছে। সত্যি এটা ভাবার বিষয়। আমি বলি কি, তুই বরং প্রিয়ার সাথে দেখা কর, ওনাদের বাসা তো তুই চিনিসই। কালকে না হয় তুই ওনাদের বাসায় যা, ওনার সাথে দেখা করে তোর সব প্রশ্ন ওনাকে জিজ্ঞাস কর, তাহলেই তো হয়ে গেল। আর কালকে তো শুক্রবার, আরও সহজ হয়ে গেল। তুই একদম ঠিক বলেছিস, আমি কালই যাব, আর তুইও আমার সাথে যাবি। কালকে সকাল সকাল আমাদের বাসায় চলে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চল যাওয়া যাক। পরের দিন সকাল সকাল আমি আর নীতি বেরিয়ে পড়লাম এই চাবির রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু সেটা আর হলো না। মাঝ রাস্তায় আমাদের রিকশা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো। রিকশার সামনের চাকাটা বাঁকা হয়ে গেছে, কারো তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমি তাল সামলাতে না পেরে রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথার এক সাইড আর দুহাতের কনুইতে ছিলে গেছে, হয়তো হাঁটুতেও ছিলে গেছে, কিন্তু আমিও সেটা এখন দেখতে পাচ্ছি না। আমার মাথা থেকে রক্ত বার হচ্ছে। নীতি সেটা দেখেই রুমাল নিয়ে সেখানে চেপে ধরল। মৃণালিনী, তুই ঠিক আছিস তো? আয় উঠে বসো। মাথায় মধ্যে প্রচণ্ড ব্যথা করছে, ঠিকমতো দাঁড়াতেও পারছি না। নীতি আমাকে শক্ত করে ধরে রেখেছে। শহরে এই এক সমস্যা, কারো কিছু হলে কেউ এগিয়ে এসে ঝামেলায় পড়তে চাই না, তাই সবাই দূর থেকেই তাকিয়ে আছে আমাদের দিকে। তখনই হঠাৎ আমাদের পিছন থেকে কেউ বলে উঠল, কি হয়েছে এখানে? অনেক কষ্টে মাথা তুলে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি হেমন্তবাবু। হেমন্তবাবুর হাত থেকে পানির বোতলটা নিয়ে ধকধক করে পানিটুকু খেয়ে নিলাম। পাশের ফার্মেসি থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ এনে উনিই আমার মাথায় লাগিয়ে দিয়েছে, আর আমি শুধু অবাক হয়ে ওনাকে দেখেছি। আজকে তো শুক্রবার, তাহলে তোমরা এই সময়ে দুজন কোথায় যাচ্ছিলে? হেমন্তবাবুর কথায় আমরা দুজনে দুজনার মুখ চাওয়াচাওয়ি করছি। আসলে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই সমস্ত নীরবতা ভেঙে আমিই বললাম, আসলে কি বলুন তো, আপনি তো শুধু চাবিটা দিয়েই চলে গেলেন, এটা কিসের চাবি সেটা তো বললেন না। তাই নিজের কৌতূহল মেটাতে আমরা দিতিপ্রিয়া আপুর কাছে যাচ্ছিলাম, কেননা উনিই তো চাবিটা দিয়েছে, তাহলে উনিই বলতে পারবেন এটা দিয়ে কোনো তালা খুলবে। আমার কথা শুনে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লম্বা একটা শ্বাস নিয়ে উনি বললেন, প্রিয়ারা কেউই এখন আর ওই বাসায় থাকে না, ওরা ওই বাসা ছেড়ে চলে গেছে, তাই তোমার ওখানে না যাওয়াই উত্তম। আর আমিও জানি না এটা কিসের চাবি, প্রিয়া আমায় চাবিটা দিয়ে বলেছিল তোমাকে দিতে, তাই আমি তোমাকে দিয়েছি। আমি জানলে তোমায় কালকেই বলে দিতাম, কিন্তু আপনার কাছে তো প্রিয়া আপুর ফোন নাম্বারটা আছে, ওটা আমায় দিন। আগের নাম্বারটা বন্ধ বলছে, আর আপনি তো জানেন ওনারা কোথায় আছে। আমায় ঠিকানাটা বলুন, আমি গিয়েই জেনে আসব। অনেক বেলা হয়েছে, আমার মনে হয় তোমাদের এখন যাওয়া দরকার, আর তোমার অনেক চট লেগেছে। নীতি, তুমি মৃণালিনীকে ওর বাসায় পৌঁছে দাও, আমি রিকশা ডেকে দিচ্ছি। উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে উল্টে রিকশা ডেকে আমাদের পাঠিয়ে দিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, প্রিয়া আপুর কথায় উনি এভাবে আমায় এড়িয়ে গেল কেনে? তাহলে কি ওনাদের বিচ্ছেদ হয়ে গেছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? না না, এটা হতেই পারে না। তাহলে কি প্রিয়া আপুর অন্য জায়গা বিয়ে হয়ে গেছে? কিন্তু এটাও তো সম্ভব নয় যে মেয়ে নিজে চাকরি করে একটা বেকার ছেলেকে এতটা ভালোবাসতে পারে, সে কিভাবে অন্য কাউকে বিয়ে করবে? না না, তাহলে কি হয়েছে? উফফ, কিচ্ছু ভাবতে পারছি না, মাথাটা ভীষণ ব্যথা করছে। কিরে, মাথা ব্যথা করছে? এত চাপ দিস না মাথায়। কে নাকে একটা চাবি দিয়েছে সেটা নিয়ে ভেবে মাথা খারাপ করছিস? আর তুই তো ওনাদের চিনিস না, ওনাদের কে? ওনাদের মতো থাকতে দে, শুধু শুধু এসব ভেবে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমি কিভাবে এসব ভাবা বন্ধ করব? নীতি, যে মানুষ একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে, আজ সেই কিনা ওনার কথা বললে সেটা এড়িয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? নীতি, এই দুনিয়ায় সবই সম্ভব, তুই এসব চিন্তা বাদ দে তো, আর ওই চাবি টাবি ছুঁড়ে ফেলে দে। জানা নেই চেনা নেই কি নাকি নিয়ে এত ভাবছে, ছাড়তো। হয়তো নীতির কথায় ঠিক, আমি কেন শুধু শুধু ওনাদের নিয়ে এত ভাবছি? আমার ভাবনা আর আবেগ তো সেই 5 মাস আগেই আমি ভুলে গেছি, তাই এসব ভেবে আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। ওনারা থাকুক ওনাদের মতো। নীতি আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। বাসায় আসার পর অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মাথায় কাটল কিভাবে কোথায় গিয়েছিলাম, আরও অনেক কিছু। অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে নিজের রুমে চলে আসলাম। এখন একটা লম্বা ঘুম দিতে হবে, নয়তো এই মাথা ব্যথা কমবে না।
মাঝে আরো 2 দিন কেটে গেল। এই 2 দিন আমি ভার্সিটিতে যাইনি, অনেক জ্বর এসেছিল, তার জন্য যেতে পারিনি। আজকে একটু সুস্থ, তাই রেডি হচ্ছি ভার্সিটিতে যাওয়ার জন্য। রেডি হয়ে বাইরে বেরিয়ে রিক্সা নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কেবলই গেট দিয়ে ঢুকবো, তখনই মনে হলো দূরে দোকানে আমি সঞ্জয়কে দেখতে পেলাম। সঞ্জয় হলো প্রিয়া আপুর ছোট ভাই, এবার বোধহয় 4-এ উঠেছে। ওকে দেখেই আমি ভার্সিটিতে না গিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ও দোকান থেকে কিছু একটা নিয়ে চলে যাচ্ছিল, আমি পিছন থেকে ওকে ডাক দিলাম। আমার ডাক শুনেই ও পিছনে তাকালো। ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো আমার দিদার বাসায় এসেছি ম্যাডাম, ওই যে সামনেই আমার দিদার বাসা। ওহ আচ্ছা, তোমরা সবাই এসেছো বুঝি? আর তোমরা নাকি বাসা চেঞ্জ করেছো? তা তোমার সাথে কি তোমার দিদি মানে প্রিয়া আপু এসেছে? আমার কথায় সঞ্জয়ের হাসি মাখা মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল, চোখে পানি টলমল করছে, যেন এখনই সকল বাঁধ ভেঙে অঝোরধারায় বৃষ্টি নামবে। ওকে এভাবে চুপ হতে দেখে আমি ওর মাথায় হাত রেখে বললাম, কি হয়েছে সোনা, বলো, তোমার দিদি আসেনি? আমার কথায় ছেলেটা এবার কেঁদেই ফেলল। আমি তো পুরোপুরি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি কি এমন বললাম যে ও এভাবে কান্না করছে? সঞ্জয় ফোঁপাতে ফোঁপাতে বলল, ম্যাডাম, দিদি আর নেই। 5 মাস আগে দিদি আমাদের ছেড়ে ওই দূর আকাশের তারা হয়ে গেছে, জানেন তো ম্যাডাম। আমি না দিদিকে খুব মিস করি। আমি ভেবে রেখেছি কখনো দিদির সাথে দেখা হলে আমি দিদির সাথে কথায় বলবো না কেন এভাবে আমাদের ছেড়ে চলে গেল। দিদি যাওয়ার পর আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে, শুধু কান্না করে। সঞ্জয় কথা শুনে আমি 2 পা পিছনে গেলাম। আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, বুকের ভিতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। প্রিয়া আপু বেঁচে নেই, উনি 5 আগেই মারা গেছে। তাহলে কি আমি যেদিন গিয়েছি সেদিনই আর ভাবতে পারলাম না? বুকের ভিতর ভীষণ ব্যথা করছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আমার সামনে তাকিয়ে দেখি ছেলেটা এখনো কান্না করছে। আহারে, ছেলেটা ওর আপুকে কতটা ভালোবাসে। আমি হাঁটু গেড়ে বসে সঞ্জয়কে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম, কাঁদে না বাবু, তোমার দিদি নেই। কে বলেছে? এই যে আমি আছি তো, আমিই তোমার দিদি, তুমি আমাকে দিদি বলবে, ঠিক আছে? আমার কথায় সঞ্জয় অবাক চোখে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি চোখে পানি নিয়ে মুচকি হেসে ওর কপালে চুমো দিলাম। তখনই একজন বৃদ্ধ আধবয়সী লোক সঞ্জয়কে দূর থেকে ডাক দিল, ম্যাডাম, নানা দিদি, আমি তাহলে যাই, আমার দাদু আমায় ডাকছে, আপনি কিন্তু যাবেন আমাদের বাসায়? আমি মাথা নাড়িয়ে মুচকি হেসে ওর মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে সায় দিলাম। ও হেসে দৌড়ে চলে গেল। আমি এখনো ওখানে হাঁটু গেড়ে বসে আছি, চোখ দুটো ভীষণ জ্বালা করছে। হঠাৎ আমার কিছু মনে পড়তেই আমি ওখান থেকে উঠেই দৌড়ে ভার্সিটির দিকে চলে গেলাম। গেট দিয়ে ভিতরে যেতেই আমার দুটো চোখ শুধু একজনকেই খুঁজতে ব্যস্ত। ওভাবেই দৌড়াতে দৌড়াতে ক্লাসের দিকে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে সামনের মানুষটাকে দেখছি আর ভাবছি, উনি কেমন মানুষ? আল্লাহ ওনাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? এতটা ধৈর্য আল্লাহ ওনাকে দিয়েছেন কিভাবে? উনি অত শক্ত হয়ে আছে কিভাবে? নিখুঁতভাবে ক্লাসে সবার সাথে কথা বলছে, কিন্তু কেউ জানতেও পারছে না ওনার বুকে বাঁ পাশে কতটা ক্ষত হয়ে আছে। প্রিয়া আপুর সাথে আমার মায় কয়েকদিনের সম্পর্ক, তাতেই আমার এতটা কষ্ট হচ্ছে। আর উনি তো প্রিয়া আপুকে ভালোবাসে, তাহলে ওনার কতটা কষ্ট হয়েছে। ওনাকে খুব করে বলতে ইচ্ছে করছে, হেমন্ত বাবু, এই দেখুন আমার কোল, আপনি এখানে মাথা রেখে কাঁদুন প্লিজ, একটু কাঁদুন না। খুব ইচ্ছে করছে ওনার মাথায় হাত বুলিয়ে দিই। লোকটা কতটা কষ্ট নিজের মধ্যে নিয়ে ঘুরছে, কিন্তু মুখ ফুটে কাউকেই বলতে পারছে না কতটা অসহায় উনি। মন চাইছে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করি, উনি কিভাবে এতটা শক্ত হয়ে আছেন? এ কি, তুমি ক্লাসে না এসে ওখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে বসে আমি এক ধ্যানে হেমন্তবাবুর দিকে তাকিয়ে আছি, কতটা নিখুঁতভাবে উনি ক্লাস নিচ্ছেন। মাথা ভর্তি চুল থাকলেও কাঁচা চুলের মধ্যে থেকে কয়েকটা পাকা চুল উকিয়ে দিচ্ছে। হয়তো বয়স হয়ে যাচ্ছে তাই চুলগুলোতেও পাক ধরছে। উনি কি বলছে কিছুই মাথায় ঢুকছে না, ঢুকবে কিভাবে? আমার মন যে এখন শুধুই ওনার ধ্যানে মত্ত। আজ কেন জানি ওনাকে ভীষণ করে ভালোবাসতে ইচ্ছে করছে, তবে সে সাহস আমার নেই, তাই ওনাকে ভালোবাসার মতো সাহস করব না।
উনি ক্লাস থেকে বেরিয়ে যেতেই আমাদের ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল, কেননা আমাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে আর কয়েকদিন পরেই ভার্সিটিতে বিদায় অনুষ্ঠান, আর সেই সাথে আমার এই ভার্সিটির সাথে সমস্ত সম্পর্ক ও শেষ কতগুলো বছর চলে গেল বুঝতেই পারলাম না। কিরে তুই হঠাৎ তখন ওভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসলি, আর জামা কাপড়ে ধুলো লেগেছিল কেন? পড়ে গিয়েছিলি নাকি কোথাও? নীতির কথায় আমার ধ্যান ভাঙ্গল। জানিস তো মানুষ যেটা ভাবে সব সময় সেটা হয় না রে। মানে হলো আমরা প্রিয়া আপু আর হেমন্তবাবুকে নিয়ে কত কিছুই না ভাবছিলাম, কিন্তু আমরা একবারও ভাবিনি যে এমন তো নাও হতে পারে, অন্য কিছুও তো হতে পারে। জানিস আজকে প্রিয়া আপুর ছোট ভাই সঞ্জয়ের সাথে দেখা হয়েছিল, যাকে আমি পড়াতাম, আর ওর কাছ থেকেই জানতে পারলাম প্রিয়া আপু আর এই পৃথিবীতে নেই, অনেক আগেই সবাইকে ছেড়ে চলে গেছে। বলিস কি? আমি তো ভাবতেই পারছি না। আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, যখন শুনলাম ভীষণ কষ্ট লাগছিল। আপু আমায় অনেক স্নেহ করত, একদম ছোট বোনের মতো। আমি শুধু ভাবছি আমার যদি এতটা কষ্ট হয় তাহলে একবার ভাব হেমন্ত বাবুর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু উনি সেটা প্রকাশ করছে না। জানিস আমি না একটা অনেক বড় সাহসী কাজ করে ফেলেছি। কি? যাকে ভুলার জন্য আমি এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম তাকে আমি আবার নতুন করে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি হেমন্ত বাবুকে ভালোবাসি, অনেক বেশিই ভালোবাসি রে নীতি। এসব তুই কি বলছিস মৃণালিনী? তুই সবকিছু জেনেও কিভাবে ওনাকে ভালোবাসার মতো সাহস করলি? তুই জানিস এটা কখনোই সম্ভব নয়, উনি কখনোই তোকে মেনে নেবেন না। ওনাকে ভালোবাসলে তুই শুধু কষ্টই পাবি মৃণালিনী। জানি রে, কিন্তু কি করব বল, অবাধ্য মন যে মানতে চাই না। কত করে বুঝালাম এই মনটাকে যে উনি অন্য কারো, এটা সম্ভব নয়, কিন্তু না, আমার মন মানলই না, ওনাকে ভালোবেসেই ছাড়লো। আমি কি করব বল? তবে হ্যাঁ, আমি আমার ভালোবাসা কখনোই ওনার সামনে প্রকাশ করব না। হ্যাঁ, সেটাই ভালো হবে, তুই প্রকাশ না করলেই ভালো থাকবি, কেননা তুই ভালো করেই জানি এর পরিণতি কি হবে। আর হ্যাঁ, প্রিয়া যখন নেই তখন ওই চাবিটা রেখে কি করবি? ওটা ফেলে দে, যেটার কোনো প্রয়োজন নেই সেটা রাখার কি দরকার? দেখি। লম্বা একটা শ্বাস নেই, ক্লাস থেকে বেরিয়ে আসলাম, আশেপাশে তাকিয়ে শুধু হেমন্তবাবুকে খুঁজছি, কিন্তু ওনাকে কোথাও দেখছি না। সামনে এগিয়ে গিয়ে দেখি উনি অফিস রুমে বসে কিসের যেন কাগজ দেখছে। আমি এক ধ্যানে ওনার দিকে তাকিয়ে ভাবছি কতটা ধৈর্যশীল উনি, এত কিছু হয়ে যাওয়ার পরেও কেমন দিব্যি বসে আছে। এই জন্যই তো এই মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি। ওনার চোখের দিকে তাকালেই যেন ওনার দুটি চোখ ইশারায় আমায় বলে আসো আর আমায় ভালোবাসো, তখন কি ভালো না বেঁচে থাকা যায়? ভার্সিটিকে নতুন রূপে সাজানোর পুরো দমে কাজ চলছে, কেননা কালকেই সেই অনাকাঙ্ক্ষিত দিন, আমার এই ভার্সিটি থেকে বিদায়ের দিন। জানি না এখান থেকে যাওয়ার পর আর হেমন্তবাবুর সাথে দেখা হবে কি না। সত্যি মানুষটা একদম অন্যরকম, ওনার মতো জীবন সঙ্গী পেলে জীবন ধন্য হয়ে যেত। একপাশে দাঁড়িয়ে স্টেজ সাজানো দেখছিলাম, নীতি এখনো আসেনি, তাই একা একা দাঁড়িয়ে আছি। তখনই পিছন থেকে কেউ বলে উঠল, কি দেখছো এভাবে? পিছন ফিরে দেখি হেমন্তবাবু। আমি মুচকি হেসে বললাম, এই তো স্টেজ সাজানো দেখছিলাম, আর কি? তাহলে কাল তো বিদায়, তা অনুষ্ঠানে নাম দাওনি? নাকি কোনো পারফরমেন্স করার ইচ্ছে নেই? কি যে বলেন, থাকবে না কেন? শেষবারের মতো আনন্দটা করেই যাই, জানি না কেমন হবে, তবুও কালকে আমি গান গাইব। তাই তুমি তো দেখছি গাইতেও পারো। ওই একটু আধটু আর কি। ওনার সাথে কথা বলতে বলতে কখন যে নিচে পড়ে থাকা দড়ির উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ কেউ পিছন থেকে হয়তো দড়িটা ধরে টান দিল, আর আমি তাল সামলাতে না পেরে সোজা গিয়ে হেমন্তবাবুর গায়ের উপর গিয়ে পড়লাম। উনিও হয়তো বুঝতে পারেননি যে এমন কিছু হবে, তাই উনি আমাকে নিয়েই দুই এক পা পিছিয়ে গেল, আর ব্যালেন্স রাখার জন্যই হোক আর আমাকে পড়ার হাত থেকে বাঁচাতেই হোক উনি ওনার দুহাত দিয়ে আমার কোমর চেপে ধরেছিলেন যাতে আমি পড়ে না যাই। আমি মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম, ওনার গা থেকে কেমন যেন মাতাল করা একটা সুবাস ভেসে আসছিল। আমি সুবাসটা আরো বেশি করে পেতে আমার মুখটা ওনার বুকের কাছে এগিয়ে দিলাম, জোরে করে একটা শ্বাস নিয়ে ওনার গা থেকে সুবাসটা টেনে নিলাম। উনি তৎক্ষণাৎ আমার বাহু শক্ত করে ধরে টেনে আমাকে সামনে নিয়ে আসলো। আমি তো ভয়ই পেয়ে গেছি, উনি আবার কিছু বুঝতে পারল না তো। এরপর থেকে সাবধানে চলবে ওকে।
ওনার গম্ভীর কণ্ঠ শুনে আমার ভয় যেন আরো বেড়ে গেল, তবুও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। উনি গটগট করে ওখান থেকে চলে গেল। উনি যেতেই বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস নিলাম, যাক বাবা, উনি কিছু বুঝতে পারেনি, বাঁচা গেল। তখনই আমার মাথায় আসলো আমি কত বড় একটা গাধীর মতো কাজ করে এসেছি, কেননা সঞ্জয়ের সাথে দেখা হলো, তবুও আমি ওদের বাসার ঠিকানা নিয়ে আসলাম না। নিজেকে পৃথিবীর সবথেকে বড় বোকা মনে হচ্ছে ধ্যাত, তবে আজকে কেন যেন অনেক খুশিও লাগছে। এতক্ষণ খারাপ হয়ে থাকা মনটা নিমেষেই ভালো হয়ে গেল। হয়তো প্রিয় মানুষটার স্পর্শে সব মন খারাপ দূর হয়ে গেছে। কেমন কেমন যেন লজ্জা লাগছে। আজকে ভার্সিটি নতুন রূপে সেজে উঠেছে আমাদের বিদায়, আর আমার বুকের ভিতর থাকা মনটাও নতুন সাজে সেজে উঠেছে, শুধু মায়ের প্রিয় মানুষটার একটু ছোঁয়াই। দেখতে দেখতে সেই অনাকাঙ্ক্ষিত দিনটা চলেই এলো। আমার বিদায়, পুরো ভার্সিটি যেন এক নতুন রূপে সেজে উঠেছে, অন্তত আমার এটা মনে হচ্ছে। তাই আমিও নিজেকে নতুন রূপে রাঙিয়ে নিয়েছি, নিজেকে নীল রঙে একদম নীলাঞ্জনা করে ফেলেছি। পরনে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, সারা অঙ্গে গহনার। এসব সাজ কার জন্য? হ্যাঁ, শুধু মায়ে আপনার জন্য হেমন্তবাবু। এতটা সাজ শুধু আপনার এক পলক চাহনির জন্য সাজা। আমি অপেক্ষায় আছি কখন আপনি আপনার ওই চোখের চাহনি দিয়ে আমায় ঘায়েল করে দিবেন। অধীর হয়ে স্টেজ থেকে দূরে একদম গেটের পাশে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র একটা বার আপনাকে দেখার আশায়। আর আমার সেই অপেক্ষাকে সমাপ্ত করে অবশেষে আপনি আসলেন। পরনে নীল পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। ভেবেছিলাম আমাকে দেখে আপনার পলক পড়বে না, কিন্তু এখন তো দেখছি পুরো উল্টো হয়ে গেল। আপনাকে দেখেই যে আমার চোখের পলক পড়ছে না। তবে কাকতালীয়ভাবে আপনার সাথে আমার শাড়ির রংটা একদম মিলে গেছে। দুজনে একসাথে দাঁড়ালে মনে হবে যেন একজোড়া চড়ুই। উনি সোজা গিয়ে বাইকটা পার্ক করে স্টেজের দিকে চলে গেল। হয়তো আমাকে খেয়াল করেনি, কেন যেন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। প্রচণ্ড অভিমান হচ্ছে ওনার উপর। উনি এমন কেন আমায় দেখেও দেখল না? কি আর করা যাবে, আমি অভিমান করে বসে থাকলেও তো ওনার কিছু যায় আসে না। আমিও গুটি গুটি পায়ে গিয়ে স্টেজের পাশে গিয়ে দাঁড়ালাম, কেননা আর কিছুক্ষণ পরেই আমার নাম ডাকবে হয়তো। আজকে আমার গাওয়া গানটা শুধুমাই আপনার জন্য হেমন্তবাবু। কথাগুলো ভাবতে ভাবতেই আমার ডাক পড়ল। আমি আর আমার ক্লাসমেট স্টেজে উঠে গেলাম। আসলে গানটা আমরা দুজন মিলে গাইব। স্টেজে দাঁড়িয়ে আমার চোখ চলে গেল প্রথম সারিতে বসা হেমন্তবাবুর দিকে, কিন্তু ওনার চোখ মোটেও আমার দিকে নেই, সে তো তার ফোন নিয়ে ব্যস্ত। পিছন থেকে মিউজিক বেজে উঠতেই আমি গাইতে শুরু করলাম। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিল মুখরতা, হাসি বিনিময়ে চোখে চোখে মনে মনে রয়ে ব্যাকুলতা। আমায় ডোকো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে যখনই মন কেমন করে। সংক্ষিপ্ত। পুরো গানটা আমি ওনার দিকে তাকিয়েই গেয়েছি। গান শুনে উনি একবার আমার দিকে তাকিয়েছিল, তখনই ওনার সাথে আমার চোখাচোখি হয়ে যায়। আমি লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিলাম। গানটা শেষ করে স্টেজ থেকে নেমে পড়লাম। সবাই অবশ্য হাততালি দিচ্ছিল। হয়তো ভালোই হয়েছে। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। হেমন্তবাবুর ফোন এসেছে বিধায় উনি স্টেজ থেকে উঠে একটু দূরে গেলেন। ফোনে কথা শেষ করে আসতেই আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, কিছু বলবে? না, তেমন কিছু বলবো না, তবে আজকে আমাদের বিদায়। জানি না আবার কবে এখানে আসবো আর সবার সাথে দেখা হবে। আচ্ছা, আপনি আমায় মনে রাখবেন? এটা কেমন কথা বলছো? তোমরা হলে আমার স্টুডেন্ট, তোমাদের কথা মনে তো রাখতেই হবে। আমি সবার কথা বলিনি, আমি শুধু আমার কথা বলেছি। মানে? না, কিছু না, একটু পরেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাহলে চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, 1 মিনিট, এটা আপনার জন্য। একটা খাম ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম। কি এটা? চিঠি আপনার জন্য, তবে এখন খুলবেন না প্লিজ। একদম বাড়ি গিয়ে রাতে খুলে নিরিবিলিতে পড়বেন প্লিজ। হেমন্তবাবু নিন না এটা। হয়তো আমার করুণ মুখটা দেখে ওনার দয়া হলো, তাই উনি চিঠিটা আমার হাত থেকে নিয়ে সোজা স্টেজের দিকে চলে গেল। আমিও একটা দীর্ঘ শ্বাস নিয়ে ওনার পিছনে পিছনে গেলাম। রাতে বইটা বন্ধ করে কেবলই চোখ থেকে চশমাটা খুলতে যাব, তখনই মনে পড়ল আজকে বিকেলে তো মৃণালিনী আমায় একটা চিঠি দিয়েছিল। বইটাটি টেবিলের উপর রেখে বিছানা থেকে নেমে পাঞ্জাবির পকেট থেকে খামটা বার করে আবার বিছানায় গিয়ে বসলাম। খামটা ছিঁড়ে চিঠিটা বার করে পড়তে লাগলাম।
প্রিয় হেমন্ত বাবু, জানি না প্রিয় বলবো নাকি অন্য কিছু বলবো, তবে মনের কোনো থেকে কেউ একজন বারবার করে বলছে প্রিয়জনকে তো প্রিয় বলতেই হবে। আমি হয়তো আপনার কাছে অচেনা এক বালিকা কিংবা আপনার কাছে পড়তে আসা অনেকের মাঝে একজন ছাত্রী, তবে আপনি কিন্তু আমার কাছে সেরকম কিছু নয়। আচ্ছা হেমন্তবাবু, আপনার কি মনে পড়ে সেই রৌদ্র উজ্জ্বল দুপুরের কথা? আমি শুভ্র গোলাপ হাতে দাঁড়িয়েছিলাম আর আপনি ভুল করে আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। সেদিন তো আপনি চলে গিয়েছিলেন, কিন্তু সাথে করে নিয়ে গিয়েছিলেন উঠতি বয়সের এক যুবতীর নির্মল কমল হৃদয়ে। আমি জানি এটা ভুল, কেননা আপনার ওই মনের মণি কোঠায় তো অন্য একজনের বসবাস, তবুও আমি বারবার আপনার সেই বন্ধ দরজায় কড়া নেড়েছিলাম। জানি সেই দরজা খুলবে না, তবুও আমি অপেক্ষা করব। জানেন হেমন্তবাবু, আমি না অনেক সাহসী, তাই জন্যই তো আপনাকে ভালোবাসার মতো সাহসী কাজটা করেই ফেললাম। ভালোবাসি হেমন্তবাবু, সেই প্রথম থেকে জানি আপনার কাছে আমার এই ভালোবাসার কোনো মূল্য নেই, তবুও অবুঝ মনটা যে বড্ড অবাধ্য, নিষিদ্ধ জিনিসের উপর বারবার ঝুঁকে যাই। আর কিছু লিখব না, কেননা যদি আপনাকে নিয়ে লিখতে যাই তাহলে তো এমন হাজারো চিঠি আপনাকে পড়তে হবে, আর আমি আপনাকে এতটা কষ্ট কি করে দিই বলুন। অবশেষে আপনার মনের মণি কোঠায় একটু ঠাঁই পেতে চাওয়া এক তৃষ্ণান্ত বালিকা, ইতিমৃণালিনী। চিঠিটা পড়ে হেমন্ত সুন্দর করে ভাঁজ করে আবার আগের জায়গা রেখে দিল, কেননা এই চিঠির ওর জানা নেই তার। সেই দিন ওনাকে চিঠি দিয়ে আর ওনার সামনে যায়নি, পরীক্ষা শেষ হওয়ার পরে ওনার সাথে আর দেখা হয়নি। অবশেষে আজ 2 বছর পর আবার যাচ্ছি আমার সেই চিরচেনা শহরে, জানি না ওনার সাথে দেখা হবে কি না, আর দেখা হলেই বা আমি কি করব। ডায়েরিটা বন্ধ করে ট্রেনের জানালার সাথে মাথাটা ঠেকিয়ে বাইরে দেখছি কত দ্রুত ট্রেনটা সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। ছোট্ট একটা চাকরি পেয়েছি, এখন আমিও টিচার সাথে মাস্টার্সটাও করছি। আচ্ছা তারপর কি হলো? না মানে হেমন্ত, ওনার কি হলো? উনি কি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? অতি উৎসাহিত হয়ে জিজ্ঞাস করল অন্য না। জানি না ওনার কি হয়েছে, আসলে সেদিন ওনাকে চিঠিটা দেওয়ার পর আর সাহস হয়নি ওনার সামনে যাওয়ার, তাই জানি না ওনার কি হয়েছে। সত্যি আমি তো তোমার কথা শুনে মনে হচ্ছিল যেন পুরো ঘটনাটা আমার সামনে ঘটেছে। আচ্ছা আমার গন্তব্য এসে গেছে, আমায় এখন নামতে হবে, আর তুমি তো সামনের স্টেশনে নামবে তাই তো? হ্যাঁ। আচ্ছা আমি তাহলে যাই, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আর হ্যাঁ, আমি মনে প্রাণে চাইব তোমার হেমন্তবাবু যেন বিয়ে না করে, আর শেষমেশ তোমার হেমন্তবাবু তোমারই থাকে। আচ্ছা তোমাদের বিয়েতে আমায় দাওয়াত দিবে তো? আল্লাহ চাইলে অবশ্যই দিব আপু। আচ্ছা থাকো তাহলে হেমন্তের মৃণালিনী, আমি যাচ্ছি। অন্যনা আপু চলে গেলেন আর আমি পুনরায় একা হয়ে গেলাম সামনের স্টেশনে। আমিও নেমে যাব। আচ্ছা যদি হেমন্তবাবুর সাথে আমার দেখা হয় তাহলে ওনাকে কি বলবো, আর উনিই বা আমায় দেখে কি বলবে, নাকি আবারও আমায় চিনতে পারবে না, ভুলে যাবে মৃণালিনী বলে কেউ ওনাকে প্রচণ্ড ভালোবাসে। ট্রেন থামতেই আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। অবশেষে নিজের শহরে কতগুলো বছর পর আসলাম। চোখটা বন্ধ করে একটা জোরে শ্বাস নিয়ে ট্রেন থেকে নেমে দাঁড়ালাম, কিন্তু সামনে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি। কখনো ভাবতেও পারিনি এখানে এত বছর পর আবার ওনার সাথে দেখা হবে। আমি ব্যাগটা নিচে রাখতেই আরাফ আমার সামনে এসে দাঁড়ালো, মিষ্টি হেসে ব্যাগটা নিচে থেকে তুলে বলল, কি এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে নাকি বাড়িতেও যাবেন? আপনি কেন আসতে পারি না নাকি? আপনার সব প্রশ্নের উত্তর দেব, আগে বাসায় তো চলুন, তারপর না হয় কথা বলা যাবে। আমি আর কথা না বলে চুপচাপ ওনার সাথে রিকশায় গিয়ে বসলাম, কিন্তু মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ভিড় করে আছে। সারা রাস্তা আর ওনার সাথে কোনো কথা হয়নি। বাসায় গিয়ে সবার সাথে কথা বলে বাবার রুমে গেলাম। আসলে বাবা অসুস্থ তাই এসেছি, নয়তো আসতাম না। আমি বাবার বিছানার পাশে গিয়ে বসতেই বাবা চোখ মিলে আমার দিকে তাকালো, শুকিয়ে যাওয়া শুষ্ক ঠোঁটে মুচকি হেসে বলল, এসেছিস মা, কতদিন পর তোকে দেখলাম। তুমি কেমন আছো বাবা? এই যে যেমন দেখছিস। জানি না তোকে এখনই কথাটা বলা ঠিক হবে কি না, তুই এতটা পথ পেরিয়ে আসলি, তবুও বলছি, অনেক তো হলো। তুই চেয়েছিস পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবি, আমরা মেনে নিয়েছি। এখন তো তুই স্বাবলম্বী চাকরি করছিস, এবার বিয়েটা করে নে মা। জানি না আর কয়দিন বাঁচব, যাওয়ার আগে তোর বিয়েটা দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারতাম।
এভাবে বলছো কেন বাবা? তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবা। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি, আমি ফ্রেশ হয়ে আসছি। বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেলাম। আমি জানতাম কখনো না কখনো এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে, আর বয়স তো আর কম হলো না, যার জন্য এতগুলো বসন্ত একা পার করে দিল। সে কেমন আছে? সেও কি আমার মতো একা, নাকি সেও এতদিনে অন্য কারো হয়ে গেছে? ছাদের রেলিং ধরে ডুবতে থাকা সূর্যের দিকে তাকিয়ে আরাফকে প্রশ্ন করলাম, আপনি এখনো বিয়ে করেননি কেন? চায়ের কাপটা টেবিলের উপর রেখে হেঁটে আমার পাশে এসে দাঁড়িয়ে নীল আকাশের অন্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, 3 বছর আগে কাউকে কথা দিয়েছিলাম যে আমি তার জন্য অপেক্ষা করব, এই জন্য অন্য কাউকে নিজের জীবনে আসতে দেয়নি। যদি সে এখন না করে দেয় তাহলে কি করবেন? কেন না করবেন? আপনার হেমন্তবাবুর জন্য। আমি অবাক চোখে আরফের দিকে তাকালাম। উনি কিভাবে জানল হেমন্তবাবুর কথা? আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, 3 বছর আগে আমাকে নিষেধ করার একমাত্র কারণ ছিল মিস্টার হেমন্ত, তাই তো? আপনি কিভাবে হেমন্তবাবুর কথা জানলেন? আমার কথায় যেন উনি মজা পেলেন। মুচকি হেসে আবার আকাশের দিকে তাকিয়ে বললেন, আপনি তো এই শহরের মায়া কাটিয়ে আপনার সমস্ত কিছু নিয়ে দূরে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে ভুলে নিজের ডায়েরিটা ফেলে রেখে গেলেন। সেখান থেকেই জেনেছি আপনার হেমন্তবাবুর কথা। আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও এই বোকামিটা কেন করলেন মিস্টার আরাফ? জানেন না, বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক নয়। প্লিজ রাগ করবেন না, আমি চাইনি হাত দিতে, কিন্তু ওই যে কৌতূহল, এই জিনিসটা যে বড্ড কাজ করছিল তখন, তাই কৌতূহলটা দমিয়ে রাখতে পারিনি। আচ্ছা বাদ দিন, আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে? আমি তো আপনাকে অপেক্ষা করতে বলিনি মিস্টার আরাফ, আপনি নিজে থেকেই অপেক্ষা করেছেন, তাই এখন আমি কিভাবে বলবো? আপনি কি জানেন মিস মৃণালিনী, আপনি বড্ড নিষ্ঠুর। হয়তো 2 বছর পর আবার সেই চিরচেনা ভার্সিটিতে এসেছি, কত শত স্মৃতি জড়িয়ে আছে এখানে, তবে আজকে এখানকার ছাত্রী হয়ে আসিনি, এসেছি অচেনা কেউ হয়ে। প্রতিবারের মতো আজকেও অপেক্ষায় আছি সেই প্রিয় মানুষটার জন্য। জানি না ওনার সামনে দাঁড়ানোর পর উনি কি বলবে, তবে যাই বলুক আমি তো ওনার সামনে দাঁড়াবই। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উনি এলেন। সেই আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি, মানুষটা একই আছে, শুধু কাঁচা চুলের সাথে পাকা চুলগুলো কিছুটা বেড়েছে। প্রতিবারের মতো এবারেও উনি আমায় দেখেনি। প্রিয়া আপু সত্যি বলেছিল, উনি আসলেই বড্ড আনমনা। উনি বাইকটা পার্ক করে সামনে যাচ্ছিল, তখনই আমি পিছন থেকে ওনাকে ডাক দিলাম, হেমন্তবাবু। চিরচেনা সেই কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়লাম। 2 বছর পর আবারও সেই কণ্ঠ শুনব ভাবিনি। চোখের চশমাটা ঠিক করে পিছনে তাকিয়ে দেখি, হ্যাঁ ঠিক ধরেছি, মৃণালিনী দাঁড়িয়ে আছে। আমি গুটি গুটি পায়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। কেমন আছেন হেমন্তবাবু? আমার প্রশ্নে উনি হাত দিয়ে চশমাটা পিছনে ঠেলে মুচকি হেসে বলল, ভালো। তা এতদিন পর হঠাৎ কি মনে করে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে হেমন্তবাবু। বাহ, এটা তো খুবই ভালো কথা। তা এই কথাটা বলতেই কি এসেছো, নাকি ভার্সিটিতে আর কাউকে দাওয়াত দিতে এসেছো? আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে হেমন্তবাবু। আপনি কিছু বলবেন না? কিছুই বলবেন না? কি বলবো বলো, আমার তো কিছু বলার নাই। আর কি বা বলবো? তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব নয়। তুমি কেন ফিরে এলে? দূরেই তো ভালো ছিলে, শুধু শুধু কষ্ট পাবে তার চেয়ে তুমি বরং বিয়েটা করেই ফেলো। আমি কিছু বলতে গিয়েও বললাম না, আর কি বা বলার আছে আমার এখন? আমার কান্না পাই না। কথায় কথায় শুকনো একটা হাসি দিয়ে আসি বলে ওনাকে বিদায় দিয়ে চলে আসলাম। দুজনে দুই পথে, কেউ একজন তার চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে, আর একজন আকাশের দিকে তাকিয়ে শুধুই দীর্ঘ শ্বাস ছাড়ল, কেননা এটা ছাড়া যে তার কাছে কিছুই নেই, পেয়েও হারানোর কষ্টটা যে বড্ড পোড়ায়। বাসর ঘরে বসে আছি, যদিও এটাকে বাসর ঘর না বলাই ভালো, কেননা কোথাও কোনো ফুল নেই। অবশেষে বাবার কথায় মেনে নিলাম, নিজের মনকে জোর করেই এই বিয়েতে সামিল করেছি। ঘরোয়াভাবেই আরাফের সাথে বিয়েটা সম্পন্ন হয়েছে। দরজা খোলার শব্দে আমার ধ্যান ভাঙল। আমি সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে।
নীরবে নিভৃতে ভালোবাসাগুলো বড্ড পোড়ায়, না যায় কাউকে দেখানো, না যায় কাউকে বোঝানো, ভিতরে ভিড়তে গোমরে মরতে হয়, ভীষণ কষ্ট হয়। এই কষ্টের সাথে চলতে চলতে আমি বড্ড ক্লান্ত। একদম ঠিক বলেছেন মৃণালিনী, একপক্ষ ভালোবাসাগুলো সত্যিই অনেক বেদনাদায়ক, আর আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার সেই কষ্ট থেকে দূরে রাখার। আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আপনি কি করবেন? আপনিও না? মৃণালিনী মাঝে মাঝে বড্ড অবুঝের মতো কথা বলেন। আমি এই রাতের বেলায় আর কি করব, আমিও ঘুমাবো, তবে সোফায় আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আমি কিন্তু মোটেও নাম ডাকি না। শুকনো একটা হাসি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। কাত হয়ে শুতেই চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। জানালার পানে তাকিয়ে দেখি আকাশে চাঁদটা ঝলমল করছে। এমনি একটা জোছনা ভরা রাতে আপনার কাঁধে মাথা রাখার বড্ড ইচ্ছে ছিল হেমন্তবাবু। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। এই 4 মাসে জীবন কতটা কঠিন সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কেননা বিয়ে 2 দিন পরেই যদি কোনো মেয়ে বিধবা হয় তাহলে সেই মেয়েটাই জানে পৃথিবী কতটা কঠিন। সেদিন আরাফের সাথে বিয়ে হওয়ার পর মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে হেমন্তবাবুকে ভুলে যাব, আরাফকে মেনে নেব, হয়তো কষ্ট হবে তবুও চেষ্টা করব, কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছু ছিল। তাই জন্য 2 দিন পরেই গাড়ি অ্যাক্সিডেন্টে আরাফের মৃত্যু হয়। এরপর থেকে আমি বাবার বাসায় থাকি, তবে অনেক কটু কথা সহ্য করতে হয়েছিল। বাড়ির সবাই বুঝতে পেরেছিল যে আমি পুরোপুরি ভেঙে পড়েছি, তাই তারা আমার পাশে ছিল, আমাকে সাহস দিয়েছিল। সাদা রং আমার অনেক পছন্দ, কিন্তু কখনোই ভাবিনি এটা আমার সারা জীবনের সঙ্গী হয়ে যাবে, জীবন থেকে সব রং মুছে যাবে। এই 4 মাসে অনেক কষ্টে নিজেকে শক্ত রেখে বেঁচে আছি, কিন্তু আর না, এখানে থাকলে এই শহরের মানুষ আমায় বাঁচতে দেবে না তাদের কটু কথায়। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাব এই শহর ছেড়ে। আমার কাজের জায়গায় কেন থাকব? এই শহরে কি পেয়েছি? এই শহর থেকে, যে শহর আমাকে আমার ভালোবাসাকে দেয়নি, সেখানে থেকে শুধু শুধু কেন নিজের কষ্টকে বাড়াব? তুই কি সত্যি চলে যাবি মৃণালিনী? হ্যাঁ মা, আমি আর এখানে থাকতে পারবো না। তোমাদের কথা মতো তো বিয়েটা করলাম, কিন্তু কি হলো দেখেছ, তাই এবার অন্তত আমাকে আমার মতো থাকতে দাও। ব্যাগ গোছাতে গোছাতে বললাম। দেখ কি করবি, যেটা ভালো মনে হয় কর, আমি আর কিছু বলবো না। কথাটা বলেই মা চলে গেল রুম থেকে। আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আমার কথায় মার খারাপ লেগেছে, কিন্তু আমি কি করব, আমাকে যেতেই হবে, আর কোনো উপায় নেই। সবকিছু গোছানো শেষ করে নিজেও তৈরি হয়ে নিলাম। হাতে ঘড়িটা নিয়ে সময় দেখে নিলাম একটু পরেই ট্রেন। ব্যাগটা নিয়ে বাইরে এসে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির সবার মুখ দেখেই বুঝতে পেরেছি আমার সিদ্ধান্তে কেউই সন্তুষ্ট নয়, কিন্তু আমার কিছুই করার নেই। লম্বা একটা শ্বাস নিয়ে চলে আসলাম। রিকশায় উঠে স্টেশনে চলে আসলাম। বেঞ্চের উপর বসে ব্যাগটা নিচে রেখে দিলাম। ট্রেন নাকি আসতে 20 মিনিট লেট হবে। অবশেষে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। আমিও ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালাম, কেননা ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না। আমি ব্যাগটা নিয়ে যেই ট্রেনে উঠব তখনই পিছন থেকে কেউ আমার নাম ধরে ডেকে উঠল। আমি ট্রেন থেকে পা নামিয়ে পিছনে ফিরে দেখলাম সেই চিরচেনা মুখ, আমার হেমন্তবাবু। উনি দৌড়ে আমার কাছে আসলো। আমি শুধু অবাক চোখে তাকিয়ে আছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? না মানে, তুমিই তো বলেছিলে তোমার বিয়ে, তাহলে নিশ্চয়ই তোমার হাজবেন্ডের সাথে বেড়াতে যাচ্ছ। তা কোথায় সে পরিচয় করিয়ে দেবে না? ওনার কথা শুনে আমি শুকনো একটা হাসি দিয়ে বললাম, যায় জীবনে কোনো রঙই নাই, তার আবার বেড়াতে যাওয়া? আমি আমার কাজের জায়গায় যাচ্ছি। কিন্তু তুমি একা কেন? তোমার হাজবেন্ড কোথায়? নেই। নেই মানে? কেন সেদিন আমায় ফিরিয়ে দিলেন হেমন্তবাবু? একবার আমায় গ্রহণ করলে কি খুব ক্ষতি হয়ে যেত? আমি তো কখনো আপনাকে বলিনি যে প্রিয়া আপুকে ভুলে আমায় আপনার মনে জায়গা দিন। আমি প্রিয়া আপুর প্রতি আপনার ভালোবাসাকে সম্মান করি। আমি চেয়েছিলাম আপনার মনে নতুন করে নিজের জন্য জায়গা করে নিতে। আমি কখনোই প্রিয়া আপুর জায়গাটা নিতে চাইনি, কিন্তু আপনি তো আমায় তুচ্ছ করে ফিরিয়ে দিলেন। বললেন বিয়ে করে নিতে। হ্যাঁ, বিয়ে তো করেই নিয়েছিলাম, কিন্তু তাতে কি হলো? বিয়ের 2 দিন পরেই নিজের নামের আগে বিধবা শব্দটা যোগ হলো। এখন তো আপনি খুশি? যাক, অনেক কথা বলে ফেলেছি। আসলে কি বলুন তো, বুকের মধ্যে কথাগুলো জমেছিল, তাই আপনাকে বলে ফেলেছি। তার জন্য সরি। এখন আর আমার কাউকে প্রয়োজন নেই। আমি এখন নিজেকে ভালোবাসতে চাই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাহলে তো অন্তত আর ভালোবাসা না পাওয়ার কষ্টটা পেতে হবে না।
আমি আসছি, ভালো থাকবেন। ওনাকে বিদায় দিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম। নিজের চোখের পানিটা ওনাকে দেখতে দেয়নি, আমি চাইনি ওনার সামনে দুর্বল হতে। ট্রেনে উঠে নিজের জায়গায় গিয়ে বসে পড়লাম। ট্রেনটা চলতে শুরু করেছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। জীবন সত্যি অনেক বিচিত্র। আমি একমনে বাইরের দিকে তাকিয়ে আছি, তখনই মনে হলো আমার পাশে এসে কেউ বসলো, হয়তো এটা তার সিট। আমি সরে যাওয়ার জন্য পাশে তাকাতেই অবাক হয়ে গেলাম। হেমন্তবাবু, তুমি কি বলতো এই বয়সে কি আমি দৌড়াতে পারি? কত কষ্টে দৌড়ে ট্রেনে উঠেছি জানো, টিকিট ও কাটিনি। টিটি এসে ট্রেন থেকে বার করে দেবে। জলদি ব্যাগ ধরো, আমরা সামনের স্টেশনে নেমে যাব। আমি ওনার কেন কথায় বুঝতে পারছি না, শুধু অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। উনি এসব কি বলছে, আর উনি ট্রেনে উঠল কেন? আপনি কি কোথাও যাবেন? তেমার সাথে? মানে? 4 মাস আগে তেমাকে ফিরিয়ে দিয়ে সত্যি আমি অনেক বড় ভুল করেছি। যদি সেদিন আমি তোমায় ফিরিয়ে না দিতাম তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। তবে এখন অতীত নিয়ে তো ভাবলে হবে না, সেই সময় তো আর ফিরে পাবো না। আমি জানি না তোমায় ভালোবাসতে পারবো কিনা বা কতটা সময় লাগবে তেমাকে মেনে নিতে, তবে আমি চেষ্টা করতে চাই। আমাকে চেষ্টা করার একটা সুযোগ দিবে মৃণালিনী, প্লিজ। এটা হয় না স্যার, আপনি শুধু শুধু কেন একজন বিধবা মেয়েকে ভালোবাসতে যাবেন? আপনার নিজের একটা জীবন আছে, আপনি অন্য ভালো কাউকে বিয়ে করেন। খুঁজলে হয়তো ভালো কাউকে পাবো, কিন্তু মৃণালিনীর মতো তো কাউকে পাবে না যে আমাকে এতটা বুঝবে, এতটা ভালোবাসবে। আমি শুধু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি এসব কি বলছে? এটাও সম্ভব? হয়তো সম্ভব, কেন না? আল্লাহ কার ভাগ্যে কি লিখে রেখেছে কেউ জানে না। সেই দিন আর আমার যাওয়া হলো না। পরের স্টেশনে ওনার সাথে নেমে আবার ফেরত গিয়েছিলাম। উনি আমার হাত ধরে আমাদের বাড়িতে গিয়ে সবাইকে রাজি করিয়েছিল। কোনো আয়োজন ছাড়াই আমাদের বিয়েটা হয়েছিল। সেই দিন থেকে আজ 4 বছর পর কিভাবে যে ওনার সাথে সংসার জীবনের 4টা বছর কেটে গেল বুঝতেই পারিনি। আমি ওনার মনে নিজের জন্য জায়গা করে নিয়েছি। প্রিয়া আপুর জায়গাটা আমার কোনো দিন নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। থাক না ওনার মনে যেভাবে আগে ছিল। আর ওই চাবির রহস্যটাও উদ্ঘাটন করে ফেলেছিলাম। ওটা প্রিয়া আপুর ডায়েরির চাবি ছিল। ওটা যেহেতু প্রিয়া আপু আমাকে দিয়ে গিয়েছিল, তাই আর হেমন্তবাবুকে দেখায়নি। ডায়েরিতে অনেক কথাই লেখা ছিল আমাকে নিয়ে, হেমন্তবাবুকে নিয়ে বেশি, কিন্তু আমাকে উদ্দেশ্য করে উনি যেটা লিখেছিল সেটা হলো, মৃণালিনী, জানি তুমি যখন এটা পড়বে তখন আমি হয়তো তোমাদের মাঝে থাকব না। তুমিই সে যার মধ্যে আমি আমাকে দেখেছিলাম, যে আমার মতো না, আমার থেকে বেশি হেমন্তকে ভালোবাসে। জানো, যেদিন জানতে পারলাম আমার ক্যান্সার, সেই দিন তোমার সাথে প্রথম দেখা হলো আমাদের। হেমন্ত সেদিন ভুল করে সঠিক মানুষটার হাতটাই ধরেছিল। অবশেষে বলবো, আমার অবর্তমানে আমার হেমন্তকে দেখে রেখো। ডায়েরিটা আমি হেমন্তবাবুকে দেখাইনি। কি দরকার পুরানো কিছু মনে করে নতুন করে কষ্ট পেতে? আমাকে ভালোবাসতে ওনার 3 বছর লেগে গিয়েছিল, তাতে কি দিন শেষে উনি শুধুই আমার। মৃণালিনী, কি করছো? কি জলদি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আর বাবু তো কান্না করছে। আপনি কি বলুন তো, শুধু বয়সটাই বেড়েছে, এতটুকু একটা বাচ্চা সামলাতে পারছেন না? কিভাবে পারবো? আমার মেয়ে যে তার মায়ের মতোই জেদি হয়েছে। এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের 6 মাসের একটা মেয়ে আছে। আমার আর হেমন্তবাবুর ভালোবাসার ফসল আজ 4 বছর পর আবার সেই আমার প্রাণপ্রিয় ভার্সিটিতে যাচ্ছি। কখনো ভাবতেও পারিনি 4 বছর পর আবার এখানে আসব, তাও ওনার বউ, ওনার সন্তানের মা হয়ে। অনুষ্ঠান শেষ হলে আমরা ভার্সিটি থেকে চলে আসলাম। রাতে মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে দেখি উনি চেয়ারে বসে বই পড়ছে। আমি চাদর দিয়ে পিছন থেকে ওনাকে জড়িয়ে নিয়ে ওনার পাশে গিয়ে ওনার কাঁধে মাথা রেখে বললাম, এভাবেই আপনার কাঁধে মাথা রেখে আমি যুগ যুগ কাটিয়ে দিতে চাই হেমন্তবাবু। উনিও মুচকি হেসে আমায় এক হাতে জড়িয়ে নিলেন। সমাপ্ত।